আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মনিরুল। ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। গ্রামের নামটি সঙ্গত কারণে উনি উল্লেখ করেন নাই, তার পেছনে একটি কারণও রয়েছে। উনি জানিয়েছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড একটি ঘটনা, আর যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন ওই পরিবারেরও সদস্য যারা আছেন তারাও নাকি আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড শুনে থাকেন। সঙ্গত কারণেই গ্রামের নামটি প্রকাশ করেন নাই। হয়তোবা এই ঘটনাটি ওই ফ্যামিলির লোকজনই শুধু বুঝতে পারবেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো আমাদের মনিরুল ভাই ঘটনা পাঠিয়েছেন এবং জানিয়েছেন ঘটনাটির সময়কাল 2007 কি 8 সালের দিকে, মানে তখন থেকে ঘটনাটি শুরু। আর ঘটনাটি ঘটেছে ওনার বন্ধু মানিক এবং তার পরিবারের সাথে। এই যে ওনার বন্ধু মানিক, তার বাবা ওই এলাকার একজন কোরআনে হাফেজ এবং খুব ভালো একজন মানুষ ছিলেন। সকলে সম্মান করতেন। তার কথায় বা তার আচরণে কেউ কখনো কষ্ট পেয়েছেন এমন মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। তো প্রথম সমস্যা মূলত তার সাথেই শুরু হয়েছিল। হঠাৎ করে তার শরীর খারাপ হতে থাকে। প্রথম দিকে পরিবারের সদস্যরা মনে করেছিলেন বিষয়টা খুব সাধারণ, কিন্তু 6-7 দিন হয়ে যায়, শরীর শুধু দুর্বল হচ্ছে তো হচ্ছে, আর ঠিক হয় না। তখন কিন্তু এই যে মানিক, সে বেশ ছোট। ওদিকে সিরাজগঞ্জের মোটামুটি অনেক পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত, তাদেরও তাঁত ছিল। তো তার বাবা অসুস্থ হওয়ার কারণে কাজ তো করতে পারতেন না, আর কাজের দায়ভার এসে পড়ে এই মানিকের মা এবং মানিকের উপরে। মানিক তো ছোট মানুষ ওই সময়, তারপরও বাধ্য হয়েই মূলত অপরিপক্ক বয়সেই এই তাঁত শিল্পের কাজে হাত দিতে হয় তার। দিন দিন তার বাবার শরীর আরো খারাপ হতে থাকে। সিরাজগঞ্জের যত ভালো ভালো ডাক্তার ছিল, বলা যায় সব ডাক্তার দেখানোই শেষ। সিরাজগঞ্জের বেশ নাম করে একটা হসপিটাল, খাজা এনায়েতপুর মেডিকেল, সেখানেও তাকে ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তাররা বলেন তার তো কোনো রোগ বোঝা যায় না, সাধারণ ওষুধ দেয় আর কি। সাধারণ ওষুধ সব ডাক্তারে দিয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এভাবে যাচ্ছে দিনের পর দিন। এক পর্যায়ে মানিকের দাদি এসে মানিকের মাকে বলে যে ডাক্তার তো অনেক দেখাইলাম, আমার ছেলেটার তো কোনো উন্নতি হচ্ছে না, চলো তো একটু ফকির কবিরাজ বা হুজুর দেখাই। তো ওনাদের পাশের গ্রামে একটা কবিরাজ ছিল, সবাই তাকে 1 টাকার ফকির নামে চিনত। সে নাকি 1 টাকা নিত। তো যাই হোক, যোগাযোগ করে মানিকের দাদি আর মানিকের মা ওই 1 টাকার ফকিরের কাছে যান। তো অনেকক্ষণ বসে থাকার পর, অন্যান্য রুগী দেখার পর তাদের সিরিয়াল আসে, তো তারাও সবকিছু খুলে বলেন। তো ওই 1 টাকার ফকির অনেক ভালো ছিলেন, যেহেতু 1 টাকা নেন, বুঝতেই পারছেন ওরকম লোভ তো তার ভিতরে আসলে নাই। তো ওই 1 টাকার ফকির বলেন যে আগামীকাল আপনাদের বাসায় আমি যাব, তাছাড়া এখানে বসে অনেক কথাই উল্টাপাল্টা বলা যাবে, কিন্তু সমাধানটা করা যাবে না। এই জন্য নির্দিষ্ট করে কোনো কিছু বলতে হলে আপনাদের বাসায় যাওয়াটা আমার জরুরি। আর যেহেতু হাফেজ সাহেবের কথা বলছেন, ওনাকে তো আমি চিনি, খুব ভালো মানুষ, এই জন্য আমি আপনাদের বাসায় যাব। এরপর মানিকের দাদি আর মানিকের আম্মা বাড়িতে ফেরত আসেন। তো ওই দিন থেকে শুরু হয় অন্য ঘটনা। বাসায় আসার পর ওনারা দেখতে পান এই যে হাফেজ সাহেব, মানে মানিকের আব্বা, উনি তার আম্মা মানে মানিকের দাদি আর মানিকের আম্মাকে কোনো কারণ ছাড়াই বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। অথচ ওনার মুখ দিয়ে কখনো কটু কথা বের হয়েছে এমন নজির খুব একটা পাওয়া যায় না। আর গালিগালাজ তো উনি কখনো করেনই নাই, ছোটবেলা থেকেই উনি কখনো গালিগালাজ মানে করেন নাই বলে অনেকে বলে থাকেন আর কি। আর উনি এত অস্থির হয়ে গিয়েছিলেন যে কেউ ওনাকে ধরে রাখতে পারছিলেন না। একটা পর্যায়ে এই মানিকের 2 চাচা এসে তার বাবাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তো এইভাবে চলে যায় একদিন। পরের দিন সন্ধ্যায় ওই 1 টাকার ফকির মানিকদের বাড়িতে আসেন। তো আসার পর এই যে মানিকের যিনি বড় চাচা, এই বড় চাচার বাড়ি যেদিকে, ওই দিকে তাকিয়ে থাকেন। তো
এরপর মানিকদের বাসায় ঢোকার পর দেখেন যে মানিকের আব্বা একদম স্বাভাবিক, দেখে মনেই হয় না যে গতকাল রাতে সে এমন ভয়ানক কিছু আচরণ করেছে। খুব স্বাভাবিকভাবে কথা বলছেন, ফকিরের সাথে তার শারীরিক কি সমস্যা হয় না হয় এই বিষয়ে কথা বলছেন। তো অদ্ভুত ব্যাপার হলো যে এই যে গতকাল রাতে মানিকের বাবা এই এত হই হট্টগোল করলো, ক্ষিপ্ত হয়ে গেল, এরপরও কিন্তু তার বড় চাচার ছেলে, তারপর তার বড় চাচি একটা বারের জন্য তাদের বাড়িতে আসে নাই। আর বড় চাচা যদিও বা অনেক আগে মারা গিয়েছেন, অন্যান্য দুই চাচা ছিল, সেই দুই চাচাই এই হাফেজ সাহেবকে মানে মানিকের বাবাকে ওই সময় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন নিহায়েত বাধ্য হয়েই, তা না হলে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। তো এই যে 1 টাকার ফকির যিনি, উনি কি করেন যে এই মানিকের আম্মা এবং মানিকের দাদিকে নিয়ে একটা রুমে বসে সব ঘটনা খুলে বলেন, এবং এমন ঘটনা বলেন যে ঘটনা আসলে ওনারা বিশ্বাসই করতে পারেন না। তো ওই 1 টাকার ফকির উনি বলেন যে আপনার ছেলের উপর কালো জাদু করা হয়েছে। মূলত এই কথাটা মানিকের দাদিকে উদ্দেশ্য করে বলছিলেন আর কি। তো উনি এটাও বলেন যে এটা অনেকদিন আগে থেকেই করা হয়েছে, কিন্তু আপনার ছেলের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ আপনার ছেলে সবসময় অজু অবস্থায় থাকতো, মসজিদে যেত, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। পরে যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না, একটা পর্যায়ে আপনার ছেলে যখন সেলুনে গিয়েছিল, ওই সেলুনে যাওয়ার পর কোনো একটা মাধ্যমে তার যখন চুল কেটেছিল, ওই চুল সংগ্রহ করেছিল কাউকে দিয়ে, আর তার পাঞ্জাবি থেকে একটু কাপড় কেটে নেওয়া হয়েছিল, এবং সেটা দিয়ে একটা পাখির উপরে কালো জাদু করা হয়েছে। তো আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের সহায় আছেন, কারণ এই হাফেজ সাহেব খুব ভালো মানুষ। এই পাখিটাকে খুঁজে পেতে হবে, কিন্তু সবচাইতে ভালো খবর হচ্ছে এই পাখিটাকে খুঁজতে আপনাদেরকে আর আমাকে খুব একটা কষ্ট করতে হবে না। কারণ হচ্ছে এই পাখিটা আপনাদের বাড়ির পাশে যে খেজুর গাছটা রয়েছে, এই খেজুর গাছের উপরেই বসে আছে। ওই পাখিটা কোথাও যায় না, কোথাও গেলেও আবার এখানেই ফেরত আসে। আর এই পাখিটা যখন মারা যাবে, আপনার ছেলেও মারা যাবে। তো সত্যি ওনারা বাড়ি থেকে বের হয়ে খেজুর গাছের উপর একটা পাখি পান। তো ওই ফকির যিনি, ওই 1 টাকার ফকির, উনি কিছু দোয়া পড়ে ওই পাখিটাকে ধরতে যান, কিন্তু পাখিটা উড়ে যায় না। উনি খুব ভালোভাবে পাখিটাকে ধরতে পারেন, কোলে করে আদর করে উনি ঘরে নিয়ে আসেন। আনার পর ওই পাখিটার উপর কিছু রুকিয়া প্রয়োগ করেন আর কি। এবং যেটা হয় সেটা হলো পরবর্তীতে দেখা যায় যে পাখির যে আচরণ, ছটফট করা, মানুষ দেখলে ভয় পাওয়া, ওই বিষয়টা তার মধ্যে চলে আসে। কিন্তু এতক্ষণ ওই পাখিটা মানুষ দেখে কোনো ভয় পাচ্ছে না, মানে একদম স্বাভাবিক ছিল। এরপর ওই পাখিটাকে উনি ছেড়ে দেন। তখন ওই 1 টাকার ফকির বলেন যে আলহামদুলিল্লাহ, ভয় কেটে গেছে, এখন হাফেজ সাহেব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এরপর ওই 1 টাকার ফকির বাড়ির সকলকে বলে দেন যে আপনাদের উপর যে কালো জাদু করেছে তার নাম ঠিকানা আমি বলতে পারবো না, কিন্তু মানিকের দাদি ওই 1 টাকার ফকিরকে এমন ভাবে চেপে ধরেন কথার মার প্যাচে, যে একটা পর্যায়ে ওই 1 টাকার ফকির বলতে বাধ্য হয় যে কে এই কাজটা করেছে। তখন ওই 1 টাকার ফকির বলে যে এই কাজটা করেছে এই মানিকের বড় চাচি, ওরাই এই ভয়ানক কালো জাদুটা করেছে। এখন সমাধান কি? তখন বলে দেন সমাধান একটাই, এই যে রুকিয়াটা করে এই হাফেজ সাহেবকে যে সুস্থ করা হয়েছে, এই বিষয়টা তার জন্য বুঝতে না পারে। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, কখনো কোনো অবস্থাতেই ওই বাড়ির দেয়া কোনো খাবার আপনারা খাবেন না, কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না, জীবন চলে গেলেও না। এটা খেয়াল রাখবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এগুলো বলে উনি চলে যান, ওনার হাদিয়া মাত্র 1 টাকা। তো যাই হোক, এরপরে চলে যায় বেশ কিছু বছর, প্রায় 7-8 বছর চলে যায়, সবকিছু স্বাভাবিক। এদিকে কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলো তো মানুষ ভুলতেই বসেছে, ওই বাড়ির লোকজন, কারণ কেউ তো আর মারা টারা যায় নাই। অসুস্থ হয়েছিল, আল্লাহ সুস্থ করেছে, আর ওনারও তো বিষয়টা চেপে গিয়েছেন।
কারণ ওই কবিরাজ বলেছিলেন যে আমি বলবো, কিন্তু তারা যেন বুঝতে না পারে এবং আপনারা তার উপর গিয়ে চড়াও হবেন না, এই শর্তে বলবো। তো ওই শর্ত যখন তারা মেনে নিয়েছেন তখনই ওই কবিরাজ বলেছিলেন আর কি। তো একটা ব্যাপার হলো, ওই যে মানিকের যে বড় চাচা, ওই বড় চাচার একটা ছোট্ট মেয়ে ছিল। এই মেয়েটাকে এই যে হাফেজ সাহেব মানে মানিকের বাবা তার নিজের মেয়ের মতো ভালোবাসতো। ওই মেয়েটারও কখনো কোনো আবদার বা কোনো কিছু যদি প্রয়োজন হতো তখন কিন্তু এই হাফেজ সাহেব মানে মানিকের আব্বা সেটা পূরণ করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। এখন ওই মেয়ের বিয়ে ঠিক হয়। এখন বিয়ে ঠিক হলে চাচার বাড়িতে তো দাওয়াত বা নেমন্তন্ন তো আসবেই, এটাই স্বাভাবিক। তো মানিকের বড় চাচার পরিবার থেকে মানিকের পরিবারকে বিয়ের দাওয়াত দেওয়া হয় এবং বলা হয় বিয়ের আয়োজন তো আরো 2 দিন আগে থেকে শুরু হবে, আর বিয়ের 2 দিন আগে, বিয়ের দিন এবং পরে আরো 2 দিন আপনার বাড়িতে কেউ রান্না বাড়া করবেন না, আমরা যা রান্না করব সেগুলোই খাবেন, কারণ আমাদের বাড়িতে তো অনেক গেস্ট আসবে, ভালো ভালো খাবার রান্না হবে, সুতরাং আপনাদের রান্না বাড়া করার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু অনেকগুলো বছর চলে গেছে আর মানিকের চাচাতো বোনের বিয়ে, তো এই বিষয়টা আসলে তারা ভুলে গিয়েছিলেন যে ওই যে কবিরাজ 1 টাকার ফকির, উনি ওই বাড়িতে কোনো খাবার খেতে নিষেধ করেছিলেন। আর এই নিষেধ ওনারা একদম ভুলেই গিয়েছিলেন, কারণ চিন্তা করছে এত বছর হয়ে গেছে, এখন কি আর এসব বিষয় আছে নাকি। ওই নিষেধ ভুলে গিয়ে বিয়ে বাড়ির খাবার তারা বেশ হই হুল্লোড় করেই খেয়েছেন। আর ওই বাড়ির সদস্যরাও এমন কোনো আচরণ করেন নাই যে আচরণ দেখলে সন্দেহ হতে পারে। তো যাই হোক, বিয়ের পরে 2 দিন হয়ে গেছে, 2 দিন পরে রাতের বেলা খাবার, যে ওই খাবারটাও ওই মানিকের বড় চাচির বাড়ি থেকে এসেছিল। তো ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। ওই রাত থেকেই পরিবারের প্রত্যেকটা সদস্যের ভয়ানক পেটে ব্যথা শুরু হয়। এমন অবস্থা যে থাকতে না পেরে হসপিটালে ভর্তি হতে হয় সবাইকে। পরিবারের প্রত্যেকটা সদস্য হসপিটালে ভর্তি হয়েছিল। 2টা দিন মোটামুটি স্বাভাবিক ছিল হসপিটালে, মানে আস্তে আস্তে ওনারা উন্নতির দিকে গিয়েছেন। একটু সুস্থ হওয়ার পর ওনারা সবাই আবার বাড়িতে ফেরত আসেন। তারপর 1 সপ্তাহ ভালোই গিয়েছে। আবার শুরু হয় অন্যরকম একটি ঘটনা। শুরুতে আমরা বলেছিলাম যে ওনারা কিন্তু তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন এবং তাদের ব্যবসা অন্যান্য যারা ব্যবসায়ী ছিলেন তাদের থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো হঠাৎ করে তাদের ব্যবসা খারাপ যেতে থাকে। খারাপ যেতে যেতে এমন একটা অবস্থায় যায় যে তারা ঠিকমতো খাবারই খেতে পারে না, এমন একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়ে যায়। এদিকে পরিবারের চিন্তায় এই যে মানিক, এই মানিক ছেলেটা গাজীপুরে আসে একটা কাজ করতে, যাতে করে সে তার পরিবারকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারে। মূলত তার মামার পরিচিত একটা ফ্যাক্টরি ছিল, সেখানেই সে কাজ পেয়ে যায় খুব সহজেই। ভালোই কাজ করছিল। হঠাৎ করে তাকে জানিয়ে দেওয়া হয় যে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার কাজ ভালো না। কিন্তু মানিক বলে যে তার কাজ অনেক ভালো, অন্যান্যদের থেকে তার কাজ ভালো, কিন্তু হঠাৎ করে কেন তাকে বাদ দেওয়া হলো এই বিষয়টা মানিক কিছুতেই বুঝতে পারে না। তার মামাকে বলা হয়, মামাও যখন এই বিষয়ে জিজ্ঞেস করতে গিয়েছেন বলা হয় যে তোমার ভাগিনার কাজ ভালো না, একে রাখা যাবে না। তো মামাও অবাক হয় যে এরকম তো আর কথা না, আমার ভাগিনার কাজ তো ভালো। তো যাই হোক, চাকরি হারানোর পর আবার নতুন করে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো কাজ পায় না। দেখতে দেখতে 1 মাস চলে যায়। তো কয়দিন আর এভাবে বসে থাকা যায়। তো একদিন সে চিন্তা করে যে আজকে বাড়িতে চলে যাব। তো ওই চিন্তা থেকে সে বাড়িতে রওনা দিয়েছিল গাজীপুর থেকে। তো বাড়ির যে পথ, ওই পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল। রাত তখন 8টার মতো বাজে, মানে খুব যে গভীর রাত তা কিন্তু না, রাস্তা একদম ফাঁকা ছিল, ওই সময় মানুষ ছিল না। তো মানিকের হাতে একটা মোবাইল ফোন ছিল। তো ওই ফোন স্মার্টফোন, তো ওইটা দেখতে দেখতে সে বাড়ি যাচ্ছে। হুট করে কে যেন বলে ওঠে, এই মানিক এদিকে আয়। তো মানিক এই কথা শুনে মোবাইল ফোনটা হাত থেকে সরিয়ে পাশে তাকিয়ে দেখে একটা পাগল মাথা নিচের দিকে তাকিয়ে শুধু বলতেছে, হে মানিক এদিকে আয়। তো মানিক এই কথা আমলে নেয় না, চিন্তা করে এই পাগল কি বলে না বলে, তো এর কথা এখন শুনে ওর দিকে যাব নাকি।
পাগল যদি এবার আক্রমণ করে বসে, এই চিন্তা করছে। সে আবার হাঁটা শুরু করে। একটু পর আবার তাকে ডাকে, হ্যাঁ মানিক এদিকে আয়। তখন মানিক এবার ভয় পায় যে কি ব্যাপার, এই পাগল আমার নাম জানলো কিভাবে? যেহেতু সে বাড়ির কাছে চলে এসে চিন্তা করছে আশেপাশে কোনো পাগল হবে আর কি, হয়তো নাম জানলেও জানতে পারে। কিন্তু এই পাগলকে তো মানিক চেনে না, আগে কখনো দেখেও নাই এই এলাকায়, তাহলে সে তার নাম জানলো কিভাবে? সে ফোন চালানো বন্ধ করে ফোনটা পকেটে রেখে দ্রুত হাঁটা শুরু করে। একটু পর দেখে ওই পাগলটা তার সামনে চলে এসেছে এবং পাগলটা বলছে, কিরে তোকে না বললাম, ডাকলাম, আসলি না? নিজের জামা কাপড়ই সামলাতে পারিস না, তো তুই নিজেকে সামলাবি কিভাবে? বাড়িতে যে পাঞ্জাবি রাখছিলি, গিয়ে দেখ সেই পাঞ্জাবিটা আছে কিনা বা ঠিকঠাক মতো আছে কিনা। তো এসব কথা শোনার পর ওই পাগলের কথা পাগলামি মনে করেই মানিক চলে আসে। তবে বাসায় আসার পর সে তার মাকে বলে যে আচ্ছা, আমার একটা পাঞ্জাবি ছিল বাসায় রেখে গেছিলাম, ওই পাঞ্জাবিটা আনো তো। তো মানিকের মা পাঞ্জাবিটা নিয়ে আসে। তখন মানিক ওই পাঞ্জাবিটা ভালো করে দেখা শুরু করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে পাঞ্জাবির একটা জায়গা থেকে পাঞ্জাবির একটা অংশ কেটে নেওয়া হয়েছে। মানিকের তখন আর বুঝতে বাকি থাকে না, এমনকি মানিকের মারও বুঝতে বাকি থাকে না যে ঘটনাটা কি হয়েছে। তখন মানিক আর মানিকের মা ওনারা আবার সেই 1 টাকার ফকিরের কাছে যায়। 1 টাকার ফকিরের বয়স তখন তো আরেকটু বেশি হয়ে গেছে, কারণ 7-8 সালে গিয়েছিল, তখনই উনি বৃদ্ধ ছিল, এরপর আরো বৃদ্ধ হয়ে গেছে। তখন 1 টাকার ফকির মানিকের মাকে দেখে তো চিনতে পারে। তখন বলে যে আচ্ছা, তোরা কি ওই বাড়ির কোনো খাবার টাবার খাইছিলি? তখন বলে হ্যাঁ, ওই যে ওই বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা খাবার খাইছিলাম। এই কথা শোনার সাথে সাথে 1 টাকার ফকির তো খুব রেগে যায়, বলে তোদেরকে বারবার বললাম ওই বাড়ির কোনো খাবার খাবি না, মরে গেলেও খাবি না, তারপর কেন আমার এই পরামর্শটা তোরা শুনলি না? এখন যে বিপদ তোরা বাঁধাইছিস, এইটার সমাধান কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তোরা তো এখন প্রত্যেকেই মৃত্যু পথযাত্রী হয়ে গেছিস, এখন আমি কয়জনকে ভালো করার চেষ্টা করব? তারপরও দেখি, তোরা বাড়িতে যা, কাল আমি তোদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এরপর ওই 1 টাকার ফকির তার সাথে থাকা জিন হাজির করে। জিন হাজির করার পর ওই জিন কিছু পরামর্শ দেয় 1 টাকার ফকিরকে। এবং দিনের বেলা ওই 1 টাকার ফকির ওই মানিকদের বাড়িতে গিয়েছিলেন, তো উনি শুধু জিনকে দেখতেন, অন্য কেউ দেখতে পেত না। ওই জিনটা ওই 1 টাকার ফকিরকে যেই জায়গাগুলো দেখিয়েছিল, ওই 1 টাকার ফকির নাকি ওই জায়গা খুঁড়ে খুঁড়ে বিভিন্ন ধরনের জাদুর উপকরণ পেয়েছিলেন এবং সেই জিনিসগুলো ওখান থেকে তুলে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং 1 টাকার ফকির বলেছিলেন যে এদের উপর ভয়ানক কালো জাদু করা হয়েছে। আর এই যে মানিক, এই মানিকের উপর বান মারা হয়েছে, খুব তাড়াতাড়ি ও মারা যাবে যদি দ্রুত চিকিৎসা শুরু না করা যায়। তো 1 টাকার ফকির উনি দ্রুত চিকিৎসা শুরু করেছিলেন, উনি নাকি বানটা কেটেছিলেন, কিন্তু ওই 1 টাকার ফকির বলেছিলেন মানিককে কোনো অবস্থাতে গ্রামে রাখা যাবে না, ও যদি গ্রামে থাকে ওকে মেরে ফেলবে। আর এই পরিবারের উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, দ্বিতীয়বার যদি আবারও কোনো ধরনের কোনো জাদুর কোনো ব্যাপার যদি ওদের পেটে চলে যায়, তাহলে পরিবারে কেউ বাঁচবে না। সুতরাং খুব সাবধানে থাকতে হবে, আর মানিককে কোনোভাবে এখানে রাখা যাবে না। তখন পরিবার থেকে মানিককে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হয়। তো দেখা গেল যে মানিকের সাথে যারা বিদেশে যাওয়ার জন্য একসাথে ভিসা প্রসেসিং শুরু করেছিল প্রত্যেকেই চলে গিয়েছে, কিন্তু মানিক শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে আর যেতে পারে না। এমনও হয়েছে সে বিমানবন্দরে গিয়েছে, তার ফ্লাইট রেডি, তারপরও কোনো না কোনো ঝামেলায় মানিক আর যেতে পারেনি, এখনো এই অবস্থাতেই রয়েছে। তো মানিক এই মনিরুল ভাইকে বলেছিল যে ব্ল্যাক ম্যাজিক করলে যদি ঈমান না চলে যেত, তাহলে আমি আমার সব কাজ বাদ দিয়ে আমার ওই বড় চাচির উপরে ব্ল্যাক ম্যাজিক করতাম, কিন্তু যেহেতু ঈমান চলে যাবে আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমরা অনেকগুলোই বলেছি। কিছু কিছু ঘটনা শিক্ষণীয় হয়ে থাকে, সবসময় ভয়ের হয় না। আর এই ঘটনাটি হয়তোবা ভয়ের নয়, কিন্তু শিক্ষণীয় ব্যাপার,
সতর্ক থাকতে হবে আমাদেরকে। এটা ভুললে চলবে না যে বারবার যদি কোনো ব্যক্তিকে জাদুর উপকরণ খাইয়ে দেওয়া হয়, একটা পর্যায়ে কিন্তু উনি মারা যাবেন, এটা নিশ্চিত। সুতরাং খুব সাবধান। যদি কারো কোনো খাবার নিয়ে সন্দেহ হয় তাহলে অবশ্যই 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 সূরা ইখলাস, ফালাক এবং নাস এটা পড়ে ফু দিয়ে খাবেন। যদি ইখলাস পড়ারও সময় না পান তাহলে সূরা ফালাক, নাস অবশ্যই এই দুটো সূরা পড়ে ফু দিয়ে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেন তো ওটাই যদি কোনো জাদু প্রয়োগ করা হয়েও থাকে তাহলে সেটি ইনশাআল্লাহ কেটে যাবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই জিনিসটা না খাওয়ার। যদি ওই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে খেতেই হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে খাবেন ইনশাআল্লাহ, তাহলে কোনো সমস্যা হবে না। তো মানিকের জন্য শুভকামনা রইল, উনি সবর করছেন, আল্লাহর রহমতের অপেক্ষা আছেন। আল্লাহ ওনার উপর রহম করুন, ওনার এই বিপদটাকে আল্লাহ কাটিয়ে দিন। আর যেই পরিবার আমাদের এই ঘটনা শুনছেন তাদের জন্য আসলে আমার কোনো নসিহত নেই, সোজা কথা। হ্যালো শাফিন ভাই, আশা করি ভালো আছেন। আমি রহিমা জান্নাত লিখছি মেক্সিকোর টেপিক থেকে। সুদূর মেক্সিকো থেকে আমাদের এক বোন ইমেলটি করেছেন। অনেক অনেক ধন্যবাদ অভ্যর্থনা আপনাকে এত দূর থেকে আমাদেরকে শোনার জন্য এবং একই সাথে একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। আমি জানি না যে আসলে কি লেখা আছে, কি লিখেছেন, কি জানাতে চাচ্ছেন আপনি ভূত নাইটের শ্রোতাদেরকে। তারপরেও অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ থাকলো রহিমা জান্নাত। আমি ও আমার স্বামী এখানকার একটা প্রাইভেট ফার্মে জব করি মেক্সিকোতে। আমি গত সপ্তাহে প্রথমবার ভূত নাইট শুনি। আমার সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তবে আমার একজন প্রতিবেশীর কাছ থেকে একবার একটা ঘটনা শুনেছিলাম। ঘটনাটা তার ছোট বোনের সাথেই ঘটে। তার বোনের নাম ক্যারোলিন। আমি সোজা ঘটনাতে চলে যাচ্ছি। ক্যারোলিন তার নার্সিং কোর্স কমপ্লিট করার পরে একদিন পেপারে একটা কাজের সন্ধান পায়। কাজটা হলো একজন বৃদ্ধ লোক তার দেখাশোনা করা। তো পেপারে দেওয়া ঠিকানাটা অনুযায়ী পরদিন বিকেলে সে তার সেখানে গিয়ে হাজির হয় ক্যারোলিন। ক্যারোলিনের বাড়ি থেকে সেই বাড়ির দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো, বেশ অনেকটা দূর। এবং শহর পেরিয়ে খোলা রাস্তা পড়ার পরে পুরো রাস্তা হাতে গোনা মাত্র কয়েকজন লোক দেখতে পায় সে। বিশাল বড় বড় গাছের ভেতর দিয়ে সরু রাস্তা দিয়ে চলতে চলতে সেই বাড়ির দিকে পৌঁছায় সে। বিশাল বড় একটা দোতলা বাড়ি, কম করে হলেও 100 বছরের বেশি হবে বাড়িটার বয়স। চারিদিকে লতাপাতা ঘেরা, তবে বাড়িটার ভেতরটা বেশ গোছানো। পুরো বাড়ির মাত্র 2 জন লোক থাকে, বৃদ্ধ অসুস্থ স্বামী আর তার বয়স্কা স্ত্রী। বয়স হলেও গায়ে এবং মনে যথেষ্ট শক্তি আছে মহিলার। তাদের একজন উকিল মাঝে মাঝে এসে তাদের খোঁজ খবর নিয়ে যায়। ক্যারোলিনকে মহিলা খুব একটা ভালোভাবে নিলেন না, তবু চুক্তি ঠিক করলেন, মানে ভালো মানের বেতন দিয়ে তিনি রাখলেন ক্যারোলিনকে। আর বললেন পরের দিন যেন সব জিনিসপত্র নিয়ে একেবারে এখানে চলে আসে। ক্যারোলিনও সেদিনের মতো বাড়ি ফিরে এলো। পরদিন জামা কাপড় জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে এলো সেই বাড়িতে। নিচতলায় সে বৃদ্ধের পাশের রুমেই ঠিক হলো তার জন্য। দোতলার ঘরগুলো ব্যবহার করা হয় না, তবু মাঝে মাঝে সেগুলো পরিষ্কার করা লাগে। প্রথম দিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরদিন রাতের বেলা ক্যারোলিন যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ একটা শব্দে তার ঘুম ভাঙে। ভালোভাবে খেয়াল করলেই তার মনে হলো দোতলায় একটা ঘর থেকে কেউ যেন হাঁটাহাঁটি করছে। সে ভাবল হয়তো চোর কিছু হবে। এটা দেখার জন্য সে তখন একটা টর্চ আর একটা লাঠি নিয়ে সেই সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। শব্দটা আসছিল একেবারে কোণার একটা ঘর থেকে। ক্যারোলিন যখন সেই ঘরের সামনে এলো তখন সে দেখল ঘরের দরজার বাইরে থেকে তালা দেয়া। ততক্ষণে শব্দটাও থেমে গেছে। ক্যারোলিন তখন বাইরে থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো কে ভেতরে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ মিলল না। সে বেশ ঘাবড়ে যায়, বাড়ির মালিককে ডাক দিয়ে বলে
উপরে একটা ঘরে কেউ যেন হাঁটছে। এটা শুনে মহিলা বেখেয়ালি ভাবে বলেন, ওসব কিছু না, মানে তেমন একটা পাত্তাই দিলেন না। ক্যারোলিন যখন সেই বাড়ির মহিলাকে, বৃদ্ধ মহিলাকে বললেন যে আমি একটু শব্দ শুনলাম, উপরে কেউ হাঁটছে, দোতলার রুমগুলো অব্যবহৃত, সেখানে কারো হাঁটার শব্দ পেয়েছিল সে। কিন্তু সেই মহিলা তেমন একটা তোয়াক্কা করলেন না, বলো কিছু না, ওটা এমনি, তুমি ভুল শুনেছ, গিয়ে শুয়ে পড়ো। ক্যারোলিন গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম এলো না, কেননা সে স্পষ্ট হাঁটার আওয়াজ শুনেছে। পরদিন ক্যারোলিন সেই বৃদ্ধকে গোসল করানোর জন্য বাড়ির সামনে ফাঁকা জায়গায় আনে। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ বৃদ্ধ লোকটা ক্যারোলিনের একটা হাত শক্তভাবে ধরে বসে। ক্যারোলিন অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করেও তার হাত ছাড়াতে পারে না। তখন হঠাৎ তার খেয়াল হলো বৃদ্ধ উল্টো দিকে সেই বাড়ির দুই তলার দিকে তাকিয়ে আছে। ক্যারোলিন সেদিকে তাকাতেই তার মনে হলো কালো পোশাকে ঢাকা কেউ একজন যেন জানালার সামনে থেকে সরে দাঁড়ালো। অর্থাৎ এখানে একটু বোঝার ব্যাপার আছে যে সেই বাসার বৃদ্ধ লোকটাকে ক্যারোলিন গোসল করাচ্ছিল সেই বাড়ির উঠোনে রোদে। তো তখন হঠাৎ করে সেই বৃদ্ধ তার হাতটা জোরে চেপে ধরলো এবং ক্যারোলিন অনেক চেষ্টা করছে কিন্তু হাত সরাতে পারছে না কোনোভাবেই। এবং খেয়াল করে দেখলো যে সেই লোকটা আসলে তার দিকে তাকিয়ে নেই, সেই লোকটা তাকিয়ে আছে তার বাড়ির দিকে, সেই দোতলা বাড়িতে তার উল্টো দিকে সরাসরি, অর্থাৎ ক্যারোলিন লোকটার দিকে এবং লোকটা তাকিয়ে আছে ক্যারোলিনের উল্টো দিকে বাড়িতে। এবং বাড়ির জানালা থেকে ক্যারোলিন সাথে সাথে সেই লোকের দৃষ্টি অনুসরণ করে সেদিকে যখন তাকালো, দেখলো যে জানালা থেকে কেউ যেন একটা সরে গেল, একটা কালো অবয়ব, একটা কালো ছায়া সরে দাঁড়ালো সেখান থেকে। ক্যারোলিন চমকে উঠল, কেননা বৃদ্ধের স্ত্রী তখন গার্ডেনে পানি দিচ্ছিল, আর ওরা তিনজন ছাড়া ওই বাড়িতে আর কারো থাকার কথা না। সেদিন সে আর এই বিষয়টা মহিলাটিকে বলল না, কারণ সে আগের দিন তোয়াক্কা করেনি। ঠিক করলো এবার বিষয়টা নিজ থেকে দেখবে। সে রাতেও ক্যারোলিন গত রাতের মতো ঘুমিয়েছিল। হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় কেউ যেন অদ্ভুত একটা ভাষায় জোরে জোরে কবিতা আবৃত্তি করছে। আর ঠিক একটু পরেই পাশের ঘর থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ ভেসে আসছে। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে বৃদ্ধের ঘরে গিয়ে দেখে বৃদ্ধ ফ্লোরে পড়ে গোঙাচ্ছে। লাইট জ্বালিয়ে দেখে বৃদ্ধের মুখ দিয়ে রক্ত পড়ছে। উপর থেকে তখনও সেই কবিতা আবৃত্তির মতো একটা শব্দ ভেসে আসছে, যেটা কিনা আলাদা একটা অজানা ভাষায়। ক্যারোলিনের বৃদ্ধের স্ত্রীর দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে এবং তাকে উঠালো। তারপর তারা দুজন মিলে বৃদ্ধকে বিছানায় তুললো। যতক্ষণ উপর থেকে সেই শব্দ ততক্ষণও শোনা যাচ্ছিল। বৃদ্ধের শরীর ভয়ানকভাবে কাঁপছিল যতক্ষণ পর্যন্ত উপর থেকে সেই কবিতার আওয়াজ শোনা যাচ্ছিল অন্য একটা ভাষায়। তখন বৃদ্ধের শরীর ভয়ানকভাবে কাঁপছিল আর অসহনীয় যন্ত্রণায় বৃদ্ধ চিৎকার করছিলেন। একটু পর সেই কবিতা আবৃত্তির মতো শব্দটা বন্ধ হয়ে গেল আর বৃদ্ধ কিছুটা স্থির হয়ে ক্যারোলিনের উপরে গিয়ে দেখে আসতে চাইল যে মহিলা তাকে নিষেধ করে। আচ্ছা, বৃদ্ধ কিছুটা স্থির হলে ক্যারোলিন উপরে গিয়ে দেখে আসতে চায়, তখন মহিলা নিষেধ করে যে না, যেও না। বৃদ্ধকে ঘুম পাড়িয়ে সে তখন মহিলার কাছে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। তাকে সবকিছু খুলে বলতে বলল। বৃদ্ধা তখন মুখ গম্ভীর করে বলে, ওসব তুমি বুঝবে না, তোমার যা কাজ তুমি তাই করো। এই কথায় ক্যারোলিন বেশ অপমানিত বোধ করে। পরদিন সকালে সে ওই মহিলাকে বলে, আপনি যদি আপনার স্বামীর সমস্যাটা আমাকে খুলে না বলেন তাহলে আমার পক্ষে তার চিকিৎসা করা সম্ভব না। মহিলা তখন বেশ নরম স্বরে তাকে বাগানে নিয়ে বসায় আর বলে, এই বাড়িটার একটা খারাপ ইতিহাস আছে। এই বাড়িটা যে বানিয়েছিল সে ছিল একজন বড় ডাক্তার। কোনো পরিবার পরিজন ছিল না, শুধু 3 জন কাজের লোক ছিল, যাদের 2 জন আফ্রিকান এবং 1 জন আমেরিকান। আফ্রিকান যে 2 জন ছিল তারা হুডু বিদ্যার চর্চা করত। অনেকেই হয়তো ডুডুর নাম শুনেছেন, তবে ডুডু অনেকটা ধর্মের মতো এবং এর পরিণতিও বেশ ভয়ানক। হুডু বিদ্যার সম্পূর্ণ আলাদা, ইটস কাইন্ড অফ ম্যাজিক।
অনেকটা বাংলাদেশের গ্রাম্য কবিরাজদের মতো। বাড়ির মালিক ডাক্তার থ্রোপ, তিনি দেখতেন তার আফ্রিকান কাজের লোক বিভিন্ন রোগীর কঠিন রোগ সারিয়ে দিতে পারে, তো এই জন্য তিনি তাদেরকে এইসব করতে নিষেধ করেননি। কিন্তু হুডুবিদ্যার ভালো দিকের থেকে খারাপ দিকটা অনেক ভয়ানক। থ্রোপ কখনো খারাপ দিকটার কথা ভেবে পাননি। একদিন সকালে তার বাড়িতে পুলিশ এলো। তারা জানালো তার বাড়িতে আমেরিকার যে কাজের লোকটা রয়েছে সে নাকি শয়তানি শক্তি কাজে লাগিয়ে একজনকে মেরে ফেলেছে। পরে পুলিশের জেরা শেষে তিনি পুরো ঘটনাটা জানতে পারেন। ব্যাপারটা হচ্ছে, সিসিল নামক তার কাজের লোকটা আফ্রিকান দুইজনের কাছ থেকে হুডুবিদ্যা রপ্ত করেছে, আর তারপর একজনের কাছ থেকে অর্ডার নিয়েছে যে সেই বিদ্যা কাজে লাগিয়ে তাকে খুন করার, আরেকজনকে খুন করার। যাকে মারতে হবে শুধু তার 3 ফোঁটা রক্ত হলেই নাকি হয়ে যাবে। পুলিশ সিসিলকে ধরে নিয়ে যায়, তবে আফ্রিকান দুজনকে কেউ কিচ্ছু বলে না। এর বেশ অনেকদিন পরে সেই বাড়িতে একটা সেলিব্রেশন আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ধরনের বড় বড় মানুষজন অতিথি হিসেবে আসে। সবাই মিলে আনন্দ ফুর্তি করার পর যখন ডিনার করবে, তখন হঠাৎ তাদের খেয়াল হলো তাদের বাচ্চাগুলো কোথাও নেই। এই ঘর ও ঘর, সব ঘর খোঁজার পরে শেষে দোতলায় এসে একেবারে এই কোণার ঘর থেকে একটা কবিতা আবৃত্তির মতো শব্দ শুনতে পায় তারা। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে পুরো ঘর মোমবাতি দিয়ে ভরা। তার মাঝখানে 6-7টা বাচ্চাকে বসিয়ে 2 আফ্রিকান কাজের লোক উদ্ভট কিসব করছে, আর তাদের দুজনের কারোর কোনো হুঁশ নেই। চোখের মনি উল্টে গেছে, পুরো চোখ একেবারে সাদা হয়ে গেছে, মাতালের মতো কাঁপছে। এমনিতেই পার্টিতে সবাই অনেক মদ খেয়েছিল, তার মানে তাদেরও একটা অস্থির অবস্থা ছিল। এই ঘটনা দেখে তারা তাল হারিয়ে ফেলে এবং সেই আফ্রিকানকে ধরে সিলিংয়ের সাথে ঝুলিয়ে অ্যালকোহল দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। সবকিছু শোনার পরে ক্যারোলিন সিদ্ধান্ত নেয়, যেহেতু এই বাড়িতে সমস্যা, তাহলে বৃদ্ধকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করালে হয়তো ঠিক হয়ে যাবে। অনেক কষ্টে মহিলাকে রাজি করিয়ে শহরের হাসপাতালে আনে। প্রথম দিকে বেশ উন্নতি হলেও হঠাৎ একদিন রাতে চিৎকার আর রক্তবমি করতে করতে বৃদ্ধ মারা যায়। শাফিন ভাই, এটাই ছিল আমার প্রতিবেশীর কাছ থেকে শোনা ঘটনা। যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভালো থাকবেন সব সময়। হুডুবিদ্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এর চর্চা করবে তাকে অবশ্যই এটাতে পূর্ণ বিশ্বাস করতে হবে, এবং পরিপূর্ণ বিশ্বাস থাকতে রিচুয়াল ঠিকঠাক না হলেও এর প্রভাব ওর উপর পড়বে। এবং এরই সাথে সাথে আমি আসলে আমার এখনো প্রত্যেকটা রোম দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। ঘটনাটা এতটাই জীবন্ত। এবং ধন্যবাদ রহিমা জান্নাত, মেক্সিকো টেপিক থেকে। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল দেখে ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর ঘটনাটি যিনি আমাকে বলেছেন, উনি বলেছিলেন যে এখানে যেন কোনো অরিজিনাল নাম যেগুলো আছে সেটা যেন ব্যবহার না করি। তো এখানে আমি সব জায়গায় গল্পের সুবিধার্থে ছদ্মনাম ব্যবহার করব। তো যিনি আমাকে ঘটনাটি বলেছিলেন, ধরে নিচ্ছি যে ওনার নাম জয়ন্ত। তো জয়ন্ত ভাই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। ওনার পরিবারের সবাই থাকতো হচ্ছে চট্টগ্রামে। তো উনি সুযোগ পেলেই চট্টগ্রামে চলে যেতেন, আর উনি বেশিরভাগ সময় ট্রেন ট্রাভেলটা পছন্দ করতেন। তো যাই হোক, একটা দিন এরকম ছুটি পেলেন উনি, তো উনি ট্রেনে উঠলেন। তো ট্রেনে সেদিনকার খুব বেশি যাত্রী ছিল না, অনেক কম যাত্রী ছিল ওনার কামরাতে। তো ওনার সামনে একজন ভদ্রলোক বসেছিল, বেশ মধ্যবয়সী একজন ভদ্রলোক, মানে দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছিল দেখে। তো অনেক লং জার্নি, চুপচাপ বসে থাকবেন, উনি ভাবলেন যে কথা বলি লোকটার সাথে। তো একসময় লোকটার সাথে কথা বলেন, লোকটা ওনার সাথে কথা বলে, ওনার মধ্যে আলাপ পরিচয় হয়। তো একসময় ওনার নাম হচ্ছে, ওনার সামনে যে বসেছিল সামনে যে লোকটা, ওনার নাম হচ্ছে শাহাদাত। তো শাহাদাত সাহেব একসময় ওনাকে জিজ্ঞেস করলেন জয়ন্তদাকে যে ভাই আপনি কি করেন? তো জয়ন্তদা বললে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তো জয়ন্তদা ওনাকে একইভাবে প্রশ্ন করলেন যে ভাই আপনি কি করেন? তো উনি বললেন আগে আমি সার্জন ছিলাম, এখন আমি ব্যবসা করছি। তো জয়ন্তদা খেয়াল করলেন যে একটা সময় যে ওনার ডান হাতের বুড়ো আঙ্গুলটা কাটা। তো কাটাটা এমন দেখে মনে হচ্ছে না যে আসলে কোনো অ্যাক্সিডেন্টে কাটা, এটা একদম মানে খুব পরিষ্কারভাবে কাটা, দেখে মনে হচ্ছে যে ইন্টেনশনালি কাটা, এরকম টাইপের।
তো জয়ন্তদা ওনাকে বললেন যে ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। তো আপনি বললেন যে একসময় আপনি সার্জন ছিলেন, মানে ডাক্তার ছিলেন, পরবর্তীতে এখন আবার ব্যবসা করছেন, আপনার আঙ্গুলটা একটু মানে কাটা, মানে কোনো কিছু থাকলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি জানতে চাচ্ছিলাম ঘটনাটা আসলে কি। তো লোকটা তখন বলল যে আমি আপনাকে বলতে পারি সবকিছু, আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা আমি জানি না, বাট আপনি যদি জানতে চান তাহলে আমি বলতে পারি। তো জয়ন্তদাকে লোকটা বলল যে উনি যখন এইচএসসি পরীক্ষা কি তারও আগে থেকে ওনার আসলে খুব ইন্টারেস্ট ছিল যে প্যারানর্মাল ব্যাপারগুলোতে, জিন টিন বা এইসব ব্যাপার নিয়ে ওনার খুব ইন্টারেস্ট, অলৌকিক কোনো কিছু দেখার ব্যাপারে খুব ইন্টারেস্ট। তো উনি শ্মশান ঘাটে যায় বসে থাকতেন, কবরস্থানে রাত্রেবেলা রাত যাপন করেছেন, বা যেখানেই কোনো অ্যাবনর্মাল বা প্যারানর্মাল কোনো কিছুর ঘটনা জানতেন সেখানে উনি চলে যেতেন। তো উনি ওনার লাইফে কখনোই কোনো কিছু দেখেনি। তো উনি সবসময় ওনার একটা দেখার ইচ্ছা ছিল যে এইসব জিন টিন বা এগুলো কেমন হয় দেখতে, বা জিনিসগুলো কেমন, এগুলো নিয়ে ওনার খুব ইন্টারেস্ট। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে উনি ডিএমসিতে ভর্তি, কত ব্যাচ এটা আমি বলছি না, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে তো একটা সময় ওনাদের অ্যানাটমি ক্লাসে লাশ টাশ নিয়ে কাটাকাটি করা হতো, বা এই ধরনের অনেক ইমার্জেন্সি অনেক ধরনের কেস উনি দেখার পরে ওনার এই ধরনের ইন্টারেস্টগুলো আস্তে আস্তে একসময় কমে যায় এইসব জিন টিন ব্যাপার নিয়ে, কারণ উনি এমনি মানে অনেক ধরনের হসপিটালের ইমার্জেন্সি অনেক কিছুই দেখতেন। তো যাই হোক, একবার এক রোগীর অপারেশন করবেন, এক মহিলা রোগী। তো অপারেশন থিয়েটারে রোগীর সাথে এমনি কথা বলছেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন না, ভয় পেন না। তো রোগী ওনাকে বলছে যে আপনারা খামোখা আমার কেন চিকিৎসা করতেছেন, অপারেশন করতেছেন কেন? আমি তো আপনাদের ডাক্তারদের বললাম যে আমার তো বাঁচাতে পারবেন না, আপনারা খামোখা আমার চিকিৎসা করতেছেন, আমার তো ক্যান্সার হয়েছে। তখন উনি বললেন না, আপনার তো ক্যান্সার হয়নি, আপনাদের পেটের টিউমারের অপারেশন হচ্ছে, আর এই অপারেশন তো আপনি মরে যাবেন কেন? মানে না, আমার ক্যান্সার হয়েছে আমি জানি। তখন উনি বললেন যে কি ব্যাপার, এটা আপনি জন্মমৃত্যু তো সবকিছু আল্লাহর হাতে, আপনি কিভাবে জানেন? এসব বাদ দেন, আমি ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো অপারেশনের এক পর্যায়ে সাদাত ভাই বুঝতে পারেন যে উনার আসলেই ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সারটা খুব লাস্ট স্টেজে, এবং উনাকে আসলে বাঁচিয়ে রাখাটা বা বেশি দিন উনি বাঁচবে না এটা উনি বুঝতে পারলেন। তো ওই রোগী তার পরের দিন অপারেশনের ঠিক তার পরের দিনই মারা যায়। তো তারপরের দিন সকালে সাদাত সাহেব সেই রোগীর সাথে কথা বলেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে জেনেছিলেন এটা কার থেকে জেনেছিলেন, কে বলেছিল? জানতো যে সাদাত সাহেব যেটা মনে করেছিলেন যে এটা মনে হয় অন্য কোনো ডাক্তার বা কেউ হয়তো বলেছে। তো ওই মহিলা বলে না, আমাকে একজন সাধারণ মানুষই বলছে, উনি আসলে সবকিছু বলতে পারে, উনি সব জানে। তো উনি ওনার কাছ থেকে সাদাত সাহেব সেই মহিলার কাছ থেকে আগে থেকে সব ঠিকানা সব নিয়েছিলেন। তো যাই হোক, তো সময় করে এক সময় সাদাত সাহেব সেই জায়গায় গেলেন, এটা হচ্ছে চট্টগ্রামে একটা বাজারে। তো যেই মহিলা যেই ঠিকানা দিয়েছিলেন, তো বাজারে উনি যাওয়ার পরে উনি ভাবছিলেন যে কোনো আধ্যাত্মিক লোক বা তান্ত্রিক টাইপের বা মানে এই টাইপের কোনো কবিরাজ টাইপের কোনো মানুষকে উনি দেখবেন। বাট উনি যেই ঠিকানা যাওয়ার পরে দেখলেন যে উনি একটা মশলার দোকানদার। তো মশলা দোকানদারকে বললেন যে আমি তো একটা কারণে এসেছি, একটা রোগীর রেফারেন্স বললেন, যে এই মহিলার ঘটনাটি বললেন। তখন লোকটি বললেন যে আপনি কি চান এখানে? তো উনি বললেন যে আমার আসলে এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট, আপনি মহিলা তো আগে থেকে যেগুলো বলছে সব মিলে গেছে, তো আপনি এগুলো কিভাবে বলেন? তখন লোকটা একটু রেগে যায়, বললো যে আপনার কোনো সমস্যা থাকলে সেটা আপনি আমাকে বলতে পারেন, আমি কিভাবে বলি এটা জানি আপনি কি করবেন? তখন লোকটা সাদাত ভাই ওনাকে নানা রকম পটানোর চেষ্টা করলেন, অনেক কিছু বলেন, ভয় ভীতিও দেখাইলেন, কিন্তু কোনোভাবে কাজ হয় না, লোক কোনোভাবেই পটে না। তো একটা সময়ে সাদাত সাহেবের মাথায় আসলো যে এক কাজ করি, কিছু টাকা দিয়ে দিই। তো সাদাত সাহেবের কাছে 5,000 টাকা ছিল, উনি 5,000 টাকা সেই মশলা দোকানদারকে দিলেন। দেওয়ার পরে দেখলেন লোকটা টাকা গুনছে এবং লোকটা বেশ পজিটিভ, উনি বুঝতে পারলেন যে উনি মনে হয় আসলে ঘটনাটা বলবে। তো তখন লোকটা বলা শুরু করলো যে আমার কাছে আসলে একটা জিনিস আছে। তো আপনার কাছে কি আছে? আমার কাছে মহাতাজি আছে। মহাতাজি কি? মহাতাজি আসলে একটা প্রাণী, এটা কোনো জিন না, এটা একটা প্রাণী, বাট এটা অদৃশ্য, এটা আমি পুষি। তো উনি বললেন যে আপনি এটা পোষেন মানে এটা কি হাজির করতে হয় কোনোভাবে? তো সেই দোকানদার বলে যে না, এটা হাজির করতে হয় না, এটা আমার সাথেই থাকে। তো আপনার সাথে থাকে তো আপনি কেমনে কথা বলেন? বলে আমি দেখে কথা বলি, যেমনি আমি আপনার সাথে কথা বলছি এমনি কথা বলি। তখন ডাক্তার সাদাত সাহেব বেশ অবাক হয়ে গেলেন যে আপনি দেখেন আপনার সাথে থাকে, মানে কিভাবে কি করেন আমাকে একটু বলেন। তো ওটা বলে ঠিক আছে, আমি আপনাকে বলবো, এখন তো দোকানের সবাই কাস্টমার অনেক বেশি, সন্ধ্যার পরে একটু ফাঁকা হলে আমি আপনাকে বলবো, আপনি একটু অপেক্ষা করেন। তো সাদাত সাহেব অপেক্ষা করছেন, সন্ধ্যার পরে যখন একটু ফাঁকা হলো, লোকটা বলো যে ভাই একটু দাঁড়ান, আমি আসতেছি ভিতরে যে গোডাউনের মতো ছিল লোকটা। তো গোডাউন থেকে 3টা কাগজ নিয়ে আসলো, হলুদ রঙের ছোট ছোট 3টা কাগজ।
তো কাগজের মধ্যে কাগজটা দেখানোর পরে বললো যে এই কাগজের মধ্যে দেখেন লেখা আছে, এগুলো দিয়ে কিছু আমল করতে হবে, আমি আপনাকে দেখাই দিব। তো শাহাদ সাহেব দেখলেন যে কাগজ, 3টা কাগজ দিল, হলুদ রঙের কাগজ, ওই কাগজের মধ্যে লাল মানে কালি দিয়ে লেখা, বাংলায় লেখা আর কি, বিভিন্ন আরবি উচ্চারণ, কাইন্ড অফ আরবি উচ্চারণ কিন্তু বাংলায় লেখা। লোকটা বললো যে এটা আপনি প্রতি সোমবারে, মানে আমলটা শিখাই দিল যে 30 থেকে 40 বার এই জিনিসটা খুব একদিনে পড়তে হবে, প্রতি সোমবার মধ্যরাত্রিতে এই আমলটা করতে হবে এবং এবং একটানা করতে হবে জিনিসটা, মানে একটানা অনেকদিন করতে হবে আপনাকে, করার পরে আপনি এত এই জিনিসটা মহাতাজির সাক্ষাৎ পাবেন। তো যাই হোক, শাহাদ সাহেব বাসায় চলে গেলেন। তো সেদিন সোমবার ছিল। তো শাহাদ সাহেব তার যেভাবে বলেছে ওইভাবে সে রাত্রেবেলায় গভীর রাতে ওই আমলটা শুরু করলো, ওই কাগজগুলো বের করা শুরু করলো এবং ওই যে মন্ত্রগুলো লেখা ছিল ওই মন্ত্রগুলো পড়া শুরু করলো। তো একসময় ওনার ওয়াইফ তো জেগে গেল যে রাত্রেবেলা কি করে এগুলি। তো ওনার ওয়াইফ বললেন, না তুমি ঘুমাও, আমি একটা জিনিস করতেছি, তুমি এটা বোঝালে জানা লাগবে না। তো উনি ওনার ওয়াইফকে কোনো কিছু শেয়ার করেন না, উনি ওই মন্ত্রগুলো পড়া শুরু করলেন। তো এইভাবে প্রায় প্রতি সোমবারে উনি মন্ত্র পড়তেন এবং গভীর রাতে মন্ত্র পড়তেন এবং মন্ত্রগুলো পড়তে মানে টোটাল যে এইভাবে সিস্টেমটা প্রসিজারটা শিখিয়ে দিয়েছিল ওনার, টোটাল 1.5-2 ঘন্টার মতো সময় লাগতো। উনি 12টার দিকে বসতেন, 2টার দিকে হয়তো উঠতেন, 2টা-2টার দিকে উঠতেন আর কি। এভাবে প্রায় 6 সপ্তাহ চলে যায়, মানে 6টা সোমবার এরকম চলে যায়। তো উনি কিছুই দেখতে পারেন না, কিছুই হয় না। তো উনি মনে মনে ভাবে যে 10,000 টাকা মানে পানিতে গেল, লোকটা ধরতে হবে। তো যাই হোক, এরপরের সপ্তম যে সপ্তাহ, সেই সপ্তাহে উনি আবারও এরকমভাবে আমল করা শুরু করলেন, ওনাকে যে জিনিসটা বলে দিছিল আর কি, যে মন্ত্রগুলো পড়তে বলা হয়েছিল। তো মন্ত্র পড়ার এক পর্যায়ে পুরোপুরি উনি শেষও করেনি, একটা সময় উনি খেয়াল করলেন যে ওনার ডান হাতে যে বুড়ো আঙুল, যেটা আঙুলটা হঠাৎ করে নড়ছে, মানে উনি নড়াচ্ছে না কিন্তু আঙুলটা কেমন যে নড়ছে। উনি হয়তো ভাবলেন যে কোনো পেশির টান টান লাগে, নড়তেছে নাকি, বা কোনো নার্ভের কোনো সমস্যা হলো নাকি। পরে উনি খেয়াল করলেন যে ওনার বুড়ো আঙুলের যে নখে উনি একটা ছবি দেখতে পাচ্ছেন বা কোনো কিছু দেখতে পাচ্ছেন, যে একটা প্রাণীর মতন, মানে পরিষ্কার যে উনি দেখছেন তা না, বাট দেখতে পাচ্ছেন একটা প্রাণীর মতন, যেটার মানে চোখ আছে, মুখ টুক বোঝা যাচ্ছে, মাথায় চুল আছে, বাট পরিষ্কার উনি বুঝতে পারছেন না। এবং কিছুক্ষণ পরে, জাস্ট 2-3 মিনিট এরকম দেখলেন, কিন্তু কিছুক্ষণ পরে ওনার প্রচন্ড হাতে ব্যথা শুরু হইলো। তো হাতে ব্যথা এক পর্যায়ে উনি চিল্লায় উঠলেন। তো তখন ওনার ওয়াইফ বললেন, কি ব্যাপার, তুমি চিল্লাচ্ছ কেন? তখন উনি ওনার কিছু বলেন না, উনি বলেন যে না, রাতেবেলা ঘুমে স্বপ্ন দেখছি, যাই হোক এই কারণে ওনার আসলে হাতে ব্যথা, ওনার আঙ্গুলটায় প্রচন্ড ব্যথা করতেছিল। তো যাই হোক, এরপরের সপ্তাহের ঘটনা। তো এরপর সপ্তাহে উনি ভাবলেন যে সোমবারে উনি আগে থেকে প্ল্যান করে গেছিলেন যে কিছু একটা হয়তো আসবে বা আমি হয়তো ওই মহাতাজিকে দেখতে পাবো। তো এরপরের সোমবারে যেটা হলো, ওনার ওয়াইফ ওনার বাবার বাড়ি চলে যায়। ওনার বাবার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল। তো রাত্রেবেলায় উনি ওনার আমল শুরু করলেন। তো আমল শুরু করার কিছুক্ষণ পরে উনি দেখতে পেলেন যে আঙুলটা নড়ছে এবং সেদিন বাসায় কেউ ছিল না, উনি একাই বাসায় ছিলেন। তো উনি সেদিন পরিষ্কারভাবে ওই জিনিসটা ওনার আঙ্গুলের নখের মধ্যে দেখতে পেলেন, যে নখের মধ্যে একটা জিনিসের ছবি আসতেছে, মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে জিনিসটা এরকম ভাবে উনি বলছে যে জিনিসটা হচ্ছে কালো আর নীলের মিশ্রণ, একটা মাথা মানে পাসপোর্ট সাইজের ছবি যেমন থাকে ওই টাইপের মানে জিনিস। তো জিনিসটা কানগুলা অনেক বড়, চোখগুলা কেমন লাল, নাক আসছে ছোট একটা, মুখ বিশাল, মাথায় কিছু চুলও আছে, খুব বিভৎস টাইপের একটা জিনিস, মানে খুব বাজে দেখতে। জিনিসটা ওনার দিকে তাকায় আছে এবং জিনিসটা ওনার দিকে তাকায়, জাস্ট আমরা কখনো ইশারায় যদি না বলি কাউকে, যখন মাথা ডান থেকে বামে, বাম থেকে ডানে একবার করে নাড়াই বা না, ইশারায় যখন না করি, জিনিসটা ওরকম ওনাকে ইশারায় না করলো এবং মানে মাথাটা ঘুরালো, জিনিসটা ঘুরানো কিছুক্ষণ পর চলে গেল। তো শাহাদ সাহেব আসলে জিনিসটা বুঝতে পারলেন না যে কি হইলো, কি করলো। তো তারপরের দিন সেই দোকানদারের কাছে গেল। তো দোকানদারের কাছে তো অনেকদিন পরে আসলো, দোকানদার কি বললো, ওনাকে দেখেই বললো যে কি ভাই আসছে? তখন শাহাদ সাহেব বললো যে আসছে কি জানি না, বাট একটা জিনিসের ছবি এরকম দেখলাম আমার নখের মধ্যে। তো তাহলে তো দোকানদার বলতো, হ্যাঁ তাহলে তো ভাই চলে আসছে, আপনি কিন্তু ভাই সাবধানে থাকবেন, আর যে আমলটা দিচ্ছি আমলটা ঠিক মতো করবেন, এই জিনিসটাই কিন্তু সাবধান রাখতে হবে। এখন এটা আপনার শরীরে অলরেডি চলে আসছে, এটা কিন্তু আপনার শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে। তো আমি তখন শাহাদ সাহেব একটু ভয় পেয়ে গেলাম, ছড়ায় যাবে মানে? বলে এটা ছড়ায় যায় এরকম, আর আপনি এই জন্য যেই জিনিসটা দিয়েছি আপনার ঠিক মতো পড়বেন, তাহলে আর সমস্যা হবে না। তো যাই হোক, শাহাদ সাহেব বলেন যে এই যেই জিনিসটা দেখলাম ওটা তো মাথা নড়াইলো এমনি করে, না করলো ইশারায় না এর মতন। তখন দোকানদার বলে, হ্যাঁ সর্বনাশ, তো খারাপ জিনিস। তো শাহাদ সাহেব বললে, খারাপ জিনিস মানে? তখন শাহাদ সাহেবকে দোকানদার বললেন যে আচ্ছা আপনি বলেন তো, ওই মন্ত্রটা পড়ার আগে আপনি কাউকে কি স্পর্শ করছিলেন এবং লাস্ট কাকে স্পর্শ করছিলেন? ওই লোক তো মরে যাবে। শাহাদ সাহেব তো অবাক হয়ে গেলেন যে স্পর্শ কাকে করছি, সেই লোক মারা যাবে মানে?
সাহাদ সাহেব কোনোভাবে ভাবতে ভাবতে উনি দোকান থেকে চলে গেলেন সেদিনকা। তো বাসায় আসার পরে উনি ফোন পেলেন যে ওনার কাজিন সুমন আর কি উনি মারা গেছে। তো তখন ওনার মনে হলো যে গতকাল রাতে যখন উনি বাসায় এসেছিল তখন ওই সুমনের সাথে উনি হ্যান্ডশেক করেছিল। তো ওনার জিনিসটা আসলে খুব খারাপ লাগে, উনি আসলে এটা মানতে পারেন না, কারণ ওনার কাজিন ছিল, ছোট ভাই, খুব আদরের কাজিন ছিল। তো যাই হোক, এরপরে সাহাদ সাহেব ভাবলেন যে জিনিসটাকে দেখতে হবে। তো এরপরে উনি যেহেতু সার্জন ছিলেন, একটা হেড সার্জন ছিলেন মেডিকেল কলেজের, তো ওনার অনেক বড় বড় অপারেশন করতে হতো। তো একসময় একটা রোগী আর কি বেশ হার্টের বেশ ভালো সমস্যা, তো ওনার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এবং উনি যেটা বুঝলেন যে হার্টে মানে যে লেভেলে ব্লক হয়ে গেছে যে এই রোগীর আসলে বাঁচার চান্স খুব কম, বা এই অপারেশন সাকসেস রেট খুবই কম। তো উনি ভাবলেন যে এখন এক কাজ করি, মহাতাজিকে হাজির করে দেখি কি বলে। তো সবার সামনে তো আর এটা করা যায় না, নার্সদেরকে বললেন যে তোমরা বাইরে যাও, আমি রোগীর সাথে একা একটু কথা বলবো। যাই হোক, রোগী হাত ধরে উনি মন্ত্র পড়া শুরু করলেন। তো একটা সময় উনি মহাতাজিকে আসলেই দেখলেন ওনার নখে। মহাতাজি ওনার দিকে তাকে হাসলো এবং সূচক মানে মাথা জাস্ট উপর নিচ নামালে যেটা হয় সেটা করলো। তো উনি বুঝতে পারলেন যে এটা পজিটিভ কোনো কিছু একটা, রোগীর হয়তো ক্ষতি হবে না, কারণ অপারেশনটা কিন্তু খুব একটা মেজর অপারেশন ছিল, বেঁচে থাকা মানে সাকসেস রেট অনেক কম হওয়ার কথা ছিল এখানে। তো অপারেশন উনি করলেন এবং বেশ সাকসেসও হলো। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে রোগীর যত মানে এত তাড়াতাড়ি রিকভারি করবে এটা উনি ভাবতে পারেনি। 7 দিন পরে রোগী ওখান থেকে চলে যায়, একটা মেজর হার্ট অপারেশন করার পরে। তো যাই হোক, উনি বুঝতে পারলেন যে মহাতাজি আসলেই কিছু বলতে পারে। তো উনি ভাবলেন যে আরো কয়েকটা টেস্ট দেখা যাক আর কি হয়। তো এরপরে একটা ঘটনা, সেটা হচ্ছে তো উনি আরেকটা রোগী ওনার কাছে আসছে, রোগীটার অবস্থা নর্মাল আর কি। তো রোগীটার সার্জারি করতে হবে। তো উনি ঠিক আগের মতোই নার্সদেরকে সরাই দিলেন এবং রোগীর সামনে ওই হাতটা ধরে মনে মনে মন্ত্র পড়া শুরু করলেন। তো মন্ত্র পড়া শুরু করার এক পর্যায়ে মানে এটা যে অপারেশনটা ছিল একটা কাইন্ড অফ মাইনর অপারেশন। এই অপারেশনে আসলে কোনো ক্ষতি হওয়ার চান্স নাই বললেই চলে। এই অপারেশন সাকসেস রেট প্রায় 100 হওয়ার কথা, ছোট কোনো একটা অপারেশন আর কি। তো যাই হোক, উনি ওরকমভাবে মন্ত্র পড়া শুরু করলেন। তো ওই মহাতাজি আসলো, ওরকম আঙ্গুলের মধ্যে উনি দেখলেন ছবি। তো ছবি দেখার পরে উনি মহাতাজি ওনাকে মানে যেটা দেখলো সেটা হচ্ছে জাস্ট মাথাটা না সূচক যে চিহ্নটা, জাস্ট ডান থেকে একবার বামে মাথা সরাচ্ছে, বাম থেকে একবার ডানে মাথা সরাচ্ছে, না সূচক ভাবে আমরা যেরকম সংকেত দিই এরকম। তো উনি অবাক হয়ে গেলেন যে এই অপারেশনে এরকম একটা করলে তো হওয়ার কথা না। তো উনি খুব সিরিয়াসলি অপারেশনটা করলেন। অপারেশনটা প্রায় 1-1.5 ঘন্টার ছিল। তো অপারেশনটার ঠিক মাঝখানে যখন আর কি প্রায় অপারেশনটা কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, এমন সময় ওনার হাতে অনেক সার্জারি যে জিনিসপত্রগুলো থাকে, তো কোনো কারণে একটা জিনিস ওনার হাতে সে টাচ লেগে তো রোগীর পেটে একটা মেজর আর্টারি কেটে যায়। তো প্রচণ্ড রক্তক্ষরণ হয় অপারেশনের মাঝখানে। তো ওইটা দেখে উনি খুব হয়ে যায়, মানে খুব ঘাবড়ে যায় আর কি। তো যাই হোক, অন্যান্য ডাক্তাররা উনি মানে পড়েও সেন্সলেস হয়ে যায়। তো বাকিরা অন্য ডাক্তাররা এই অপারেশনটা কমপ্লিট করে, কিন্তু সেই রোগীটা প্রায় 3-4 ঘন্টা পরে মারা যায়। তো এই জিনিসটা আসলে কোনোভাবে উনি মেনে নিতে পারতেছিলেন না যে আসলে এই জিনিসটা সত্যি, বা আসলে উনি বুঝতে পারতেছেন না এই জিনিসটা ওনার কাছে আগে মারা যাচ্ছে, এই জিনিসটা যে উনি জানতে পারতেছেন, এই জিনিসটা উনি বুঝতে পারলেন যে আসলে মহাতাজি যেটা বলে সেটা প্রায় মিলেই যাচ্ছে সবকিছুতে। তো ওনার কাছে এই জিনিসটা ভালো লাগে না। তো উনি অফিস থেকে ছুটি নিলেন। তো এর মধ্যে ওনার ওয়াইফও ডাক্তার ছিলেন। তো ওনার ওয়াইফ যেটা বললেন যে তোমার আসলে কি হয়েছে, কিছু দেখতেছি যে তুমি আর আচরণ ভিন্ন, সবকিছু ডিফারেন্ট, তোমার কি হয়েছে? তো উনি ওনার ওয়াইফকে সবকিছু খুলে বললেন, একদম ফার্স্ট টু লাস্ট যা যা হয়েছে একদম সবকিছু খুলে। তো তখন ওনার ওয়াইফ ওনাকে বললেন যে তোমাকে একটা জিনিস একটা কথা বলি নাই আমি, সেটা হচ্ছে ওনার একটা ছেলে ছিল 11 বছর বয়স। তো ওনার বাচ্চা, তখন উনি বললেন যে আমাদের বাবুর তো মানে ক্যান্সার ধরা পড়ছে, রেজাল্ট পজিটিভ। তো আমি আসলে তোমাকে ইচ্ছা করে বলিনি, তুমি তো যেহেতু বলছো তোমার সেই ওই যেটা আছে সেটা সবকিছু জানে, তুমি একটু বলো, দেখো কি হয়, মানে কি বলে। তো উনি তখন বলেন যে না, সাদ সাহেব বলেন যে না, আমি আমার বাচ্চার সাথে এরকম কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু বলতেও পারবো না। তো যাই হোক, একসময় ওনার ওয়াইফ অনেক রিকোয়েস্ট করে। তো একটা সময় উনি মন্ত্র পড়া শুরু করেন। তো মন্ত্র শুরু করার পরে সেদিন একটা ডিফারেন্ট টাইপের ঘটনা ঘটে তার সাথে। তার মানে হঠাৎ করে মন্ত্র পড়ার একটা পর্যায়ে উনি খেয়াল করলেন যে তার রুমটা কেন যেন ঠান্ডা একটা বাতাস বয়ে গেল রুমটা, মানে একটা ডিপ ফ্রিজ খুললে যেমন একটা ঠান্ডা বাতাস হঠাৎ করে গায়ের মধ্যে আসে, ওরকম টাইপের পুরো ঘরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। এবং ঘরের আলো টালো সব জ্বলতেছিল, কিন্তু উনি দেখলেন যে পরিষ্কারভাবে 3টা ছায়া, এবং এটা উনিও দেখেছেন, ওনার ওয়াইফও দেখেছে, 3টা ছায়া খালি বলছে আর না, আর না, আর করিস না এই জিনিস।
এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ওনার ওয়াইফ তো ওখানেই মানে ফিট হয়ে পড়ে গেছেন। তো উনি যাই হোক উনি চাচ্ছেন যে ডাইনিং রুমে যে পানি টানি দিয়ে ওনার ওয়াইফকে পানি দিবেন এমন কিছু। তো ডাইনিং রুমে যাওয়ার পরে উনি দেখেন যে হঠাৎ করে ওনার তো ঘরে বেডরুমে যে দরজাটা বন্ধ হয়ে গেল, উনি আগে দরজা খুলতে পারতেছেন না, উনি ডাইনিং রুমেই বন্দি। এবং ওই তিনটা জিনিস যে লম্বা লম্বা ছায়ার মতো প্রায় 8-10 ফিট অনেক উঁচা উঁচা লম্বা লম্বা ছায়া, মানে বোঝা যাচ্ছে না কিন্তু মানুষ আকৃতির ছায়া, অনেক বড় একটা ছায়া। ওনাকে বলতেছে যে তুই এখানে বন্দি, তোর কোনো নিস্তার নাই, তুই অনেক খারাপ জিনিস করছিস। তখন উনি বুঝতে পারলেন যে উনি আসলেই খারাপ কিছু করেছেন। উনি জাস্ট রান্নাঘর থেকে বডিটা নিয়ে বাথরুমে যে এক কোপে ওনার বুড়া আঙ্গুলটা কেটে ফেলেন। এবং কেটে ফেলার পরে ওনার আঙ্গুলটা মানে উনি ওখানে চিৎকার দিয়ে ফেলেন, মানে একটা আঙ্গুল কেটে ফেলছে। এরপরে উনি জ্ঞান হারানোর আগেও দেখতেছিলেন যে ওই তিনটা ছায়া ওনার সামনে দাঁড়ায় আছে এবং বলতেছে যে যা করেছিস ঠিক ভালো করেছিস। এটাই ওনার জ্ঞান হারানোর আগের লাস্ট স্মৃতি। তো এরপরে উনি ওনারকে আবিষ্কার করেন হচ্ছে হসপিটালে। তা ওনার ওয়াইফ যেটা বলে সেটা হচ্ছে উনি একটা সময় ওনার গেট খুলে যায়, ওনার বাচ্চা বলে যে মা হঠাৎ করে গেটটা খুলে গেল, বাবা কোথায়? তো ওনার ওয়াইফ ওনাকে পরে দেখে যে উনি রান্নাঘরে পড়ে আছে, পুরো বাথরুমে পড়ে আছে, পুরো বাথরুম একদম রক্তে একাকার হয়ে গেছে, ওনার আঙ্গুলটা কাটা। তো এরপরে উনি যেহেতু ইমার্জেন্সিতে ফোন দেয়, ওনার হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এসে সব কিছু ঠিকঠাক করে। তো এই জিনিসটা এরপরে উনি আর আসলে এই ধরনের প্র্যাকটিস বা এই জিনিসটা আর কখনো করেন নাই। তো পরবর্তীতে উনি ভাবেন যে এই জিনিসটা আসলে একজনের কারোর সাথে কথা বলা দরকার, ব্যাপারটা যেহেতু আমি জানি না বা না বুঝে করছি, খারাপ কিছু হয়তো করছি। তো উনি একজন আলেমের কাছে যান, একজন বড় আলেমের কাছেই যান চট্টগ্রামের। তো সে আলেম উনাকে বলেন যে তুমি যে কাগজগুলো ছিঁড়ে ফেলছো ওগুলো কই ফেলছো? তো উনি তখন বলেন যে কাগজগুলো ছিঁড়ে আমি আসলে মাটির মধ্যে পুঁতে রাখছি, আমি চাই না এই কাগজটা আর কেউ দেখুক। তো সে আলেম বলে যে কাগজটা নিয়ে আসো তুমি। তো উনি কাগজগুলো মাটি করে ওখান থেকে নিয়ে আসলেন। তো আলেম যেটা করলো সেটা হচ্ছে কাগজের সাথে আরো অনেক ধরনের সাদা কাপড় টাপড় পেঁচায় কিছু তাবিজ দিয়ে একসাথে তাবিজ ওর মধ্যে বাঁধলো, তারপর পুরা জিনিসটাকে একসাথে পুরানোর পরে যে ছাইটা হলো, ছাইটা সে পাশের পুকুরে ফেলায় দেয়। এবং সে আলেমটা বলে আপনি আসলে যে কাজটা করছেন সেটা হচ্ছে কাইন্ড অফ শয়তানের পূজা করছেন, আপনি শয়তানকে ডাকছেন বিভিন্নভাবে। এবং আপনি যেই জিনিসটা পড়তেন সেটা কিন্তু মানে কোরআনেরই বিভিন্ন আয়াত বিকৃতভাবে লেখা, বাংলায় লেখা। আপনি পুরোপুরি কালো জাদু করছেন এবং একটা শিরক কাজ করছেন, খুবই খারাপ একটা জঘন্য কাজ করছেন। তো যাই হোক, আপনি যেহেতু না বুঝে করছেন, আপনি তওবা করেন, এই কাজ আর কখনো করবেন না এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এবং আপনি একদম মানে মুসলিম, মানে প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে, 5 ওয়াক্ত নামাজ পড়া বা সবকিছু ঠিক মতো এটা আপনি করেন আর মন থেকে আল্লাহর কাছে তওবা করেন। তো এরপরে উনি তওবা করেন এবং উনি এখন বর্তমানে বলতে গেলে আমার জয়ন্তদা যেটা বললো সেটা হচ্ছে ওনার সাথে এখনো ওনার কন্ট্যাক্ট আছে। তো উনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং উনি আর এইসব জিনিস কখনো করেন নাই। তো এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা। সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল জেলা থেকে রাকিব ভাইয়া। তিনি যে ঘটনাটি শেয়ার করেন তার চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। সেই ঘটনাটি আমার সাথে শেয়ার করে রাকিব ভাই এবং সে ঘটনাটি তার এই বাড়ির পাশে এরকম ঘটনা ঘটার ক্ষেত্রে সে আমাকে এই ঘটনাটি শেয়ার করে আর কি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো তার ভাই তখন সৌদি আরবে কয়েক বছর ছিলেন, থাকার পর সে বাসায় চলে আসে। আসার পর সে ব্যবসা করে বাসায়, মানে যখন যে ব্যবসা পাইতো সেরকম ব্যবসা করতো। এরকম করে তাদের দিনকাল চলে যেত। কিন্তু মানুষ যে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের এবং এতটা পরিমাণে হিংসে হতে পারে সেটা সে আর কি জানতো না। তো যখন এরকম করে তার সাথে ভয়ঙ্কর লেভেলের ঘটনা হয়, সে বলে মানে সে তো জানতো না এই বিষয়গুলো। সে একদিন হঠাৎ করে মানে ব্যবসার কাজে ঢাকায় যায়। ঢাকা থেকে আসার পর মানে 2-3 দিন পর সে আবার বাসায় চলে আসে। আসার পর পরের দিন তার স্ত্রী হঠাৎ উঠান ঝাড়ু দিচ্ছিল। সে সময় উঠানি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে যায়। এই সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর তাকে ঘরে নিয়ে আসা হয়। ঘরে নিয়ে আসার পর
ডক্টর ডাকা হয়। ডক্টর ডাকার পর ডক্টর তাকে চিকিৎসা দেওয়ার পর সে একটু জ্ঞান ফেরার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার কি হয়েছিল বা এরকম এরকম কিসের জন্য হলো। সে পরে বলে যে আমি হঠাৎ করে ঝাড়ু দিয়ে দিতে মাথাটা ঘুরে আমি পরে গেছি, পরে আর কিছু বলতে পারি না, এরকম করে বলতেছিল। তো পরে একদিন হঠাৎ 2 দিন পর রাত্রিকালীন সময় তার বুকে এতটা পরিমাণে জ্বালা ব্যথা করতেছিল, আর মনে হচ্ছিল যে কেউ হয়তো সুই দিয়ে ঘোতাচ্ছে, এরকম একটা ব্যথা যখন অনুভব হচ্ছিল সে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে মধ্যরাতে। রাত তখন 3টা নাগাদ বাজে এরকম সময়। তো তার যে স্বামী ছিল সে বাসার সবাইকে ডাকে এবং রাকিব ভাইদের বাসাটাও তাদের পাশেই ছিল, তারাও সবাই চলে যায়। যাওয়ার পর দেখতে পায় যখন এরকম অবস্থা, তাকে পরে হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেকগুলো টেস্ট করার পর কোনো কিছুই ধরা পড়তেছিল না। তো যখন কোনো কিছু ধরা পড়তেছে না এই অবস্থায় তার কিন্তু দিন দিন অবস্থাটা খুবই খারাপের দিকে যাচ্ছে। তো পরে আরেকটা টেস্ট দেওয়ার পর ডক্টর বলে যে এখানে তো কিছু ধরা পড়তেছে না, কিন্তু এনার তো অবস্থাটা খুবই দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আর এনার মনে হচ্ছে যে এনার শরীরে কিছু অলৌকিক কিছু কাজ করতেছে, এরকম একটা বলতেছে ডাক্তার। তো তাদের বাসার সবাই ভাবতেছে যে হয়তোবা কিছু ভূত বা জিন এরকম কিছু হতে পারে, এই জন্য তারা ওইখানে হসপিটাল থেকে তা আনা যাচ্ছে না, কারণ খুবই অসুস্থ। তো ওইখানে থাকা অবস্থায় তারা বাসায় আসে, তার স্বামী আসার পর সে কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে জিজ্ঞেস করা হয় যে এর নামের এই লোক কি হয়েছে বা এরকম কিসের জন্য হচ্ছে। তো যখন এরকম করে বলার পর কবিরাজ বলে যে আজকে যেহেতু আমি বলতে পারতেছি না, কারণ কালকে ছাড়া আমি বলতে পারবো না, বিস্তারিত যদি শুনতে চান তাহলে কালকে আসা লাগবে। সো কবিরাজ আবার রাত্রিকালীন সময় সে একাই সবকিছু করার পর পরের দিন যখন সকালে গেছে, যাওয়ার পর তাদেরকে বলে যে আপনার স্ত্রীকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে, তো এতটা পরিমাণের ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করছে আপনার স্ত্রী যত দিন যাবে তত অসুস্থ হবে দিনে দিনে। এ কথা শোনার পর তার মাথায় হাত, যে আমি কখনো কারো কিছু খারাপ কিছু করলাম না, আর এই কাজটা কে করলো আমার সাথে, এটা ভাবতেছিল। তো সে সময় তাদের সবাই এই বিষয়টা জানি হবে দেখে কবিরাজ বলে যেহেতু এই বিষয়টা আগে জানাজানি করার দরকার নাই, যদি যে এই কাজটা করছে যদি সে শোনে সে হয়তো আরো বেশি আক্রমণ করতে পারে। সেই জন্য তারা আগেই কাউকে জিজ্ঞেস করে নাই। তো তাদের বাসায় ছিল ওদের আব্বু আম্মু, এরা আর কি জানতো 2-1 দিন। তো জানার পর যখন তার স্ত্রীর অবস্থাটা খুবই খারাপের দিকে যাচ্ছে, পরবর্তীতে তার একটা রোগ ধরা পড়ে যে এর বুকের বাম পাশে খুবই একটা খারাপ একটা রোগ ধরা পড়ছে। কেননা এতটা পরিমাণে ভয়ঙ্কর লেভেলের একটা কাজ করে যেটা বলার বাইরে, হার্টের সাথে আর কি একটা খারাপ রোগ ধরা পড়লো। পর কবিরাজকে বলে যে এরকম বিষয়ে, যেহেতু সিচুয়েশনটা খুবই খারাপের দিকে যাচ্ছে, এখন কি করা উচিত। কবিরাজ বলে আমি যেটা 2 দিনে যেটা জানতে পারলাম যে আপনার স্ত্রীকে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক করছে যেটা বলার বাইরে। আপনার বাড়িতে কয়েকটা তাবিজ রাখা হয়েছে এবং কেউ হয়তো কোনো পুতুলে সুই ফোরানো হয়েছে, এই কয়েকটা সুই এই পুতুলের গায়ে ফোড়া আছে, এই জন্য হয়তো বুকে প্রচণ্ড লেভেলের হচ্ছে। এই জন্য আমি তো এরকম ভয়ঙ্কর লেভেলের কাজ করতে পারবো না, একজন কবিরাজ আছে তার কথা বলতেছে, আপনি ওইখানে গেলে সমাধান পাবেন। তিনি একজন কবিরাজের নাম বলে সেখানে যাওয়ার পর সে ওই কবিরাজের কাছে যাওয়ার পর তিনি আর কি পরামর্শ দেওয়ার পর যে কাজ করতে বলে ওই কাজ করে। পরে 2 দিন পর পরের দিন আবার কবিরাজ তাদের বাসায় আসার পর তিনি বাসা থেকে 6টা তাবিজ বের করে এবং এদিক মধ্যে তাদের বাসায় যেহেতু কবিরাজ আসছে
এই রাকিব ভাইয়েরা সবাই জানতে পারে যে এরকম বিষয়। তো কবিরাজ বলে যে আপনারা যদি কেউ বাড়ির কেউ করে থাকেন বিষয়টা, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিজেরাই ভালো করলে ভালো, না হলে আমি বের করব, কিন্তু এরকম করে ভয় দেখাচ্ছিল। তো কোনোভাবেই কাজ হচ্ছিল না যখন। তো কবিরাজ আবার এই বিষয়টা তাবিজগুলো যখন বের করার পর 2 দিন পর তার স্ত্রী একটু হালকা সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সেই পুতুলটাকে ধ্বংস করার জন্য তিনি অনেক কিছু কাজ করার পর সে এই বিষয়টাকে ধ্বংস করে দেয়। তো যখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে সে মুক্তি পাওয়ার পর সে তো একটু সুস্থ এবং মোটামুটি সুস্থ। যে রোগটা ধরা পড়ছিল ওটাও নির্মূল হয়ে গেছে এবং তাকে বাসায় আনা হয়। আনার পর যে এই কাজটা করছে, এই কবিরাজ আবার বলছিল যে একটু সাবধান থাকিয়েন, যদি আবার সে হয়তো বা আক্রমণ করতে পারে। এর কারণে হয়তো এবার যদি আক্রমণ করে যদি কোনো ভয়ঙ্কর লেভেলে, তাহলে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু একটা মানুষ মারাও যেতে পারে, এরকম করে বলে। তো যখন এরকম করে একটা কথা বলার পর তাদের গা শিংড়ে ওঠে যে এরকম কাজ কে করতে পারে বা এরকম। আবার কবিরাজ বলছিল যে আপনাদের গ্রামেরই কেউ এই কাজটা করছে। তো পরবর্তীতে কয়েক মাস এরকম করে চলে গেল। যাওয়ার পর ঠিক 3 মাসের মাথায় আবার তার স্ত্রী অসুস্থ। এবার তার একটা হাত পুরো অবশ হয়ে গেছে। মনে হচ্ছিল এই হাতে কেউ কোনো দড়ি দিয়ে বাঁধ দিছে, এরকম একটা অবস্থা। পুরো হাতটা অবশ হয়ে গেছে। তো তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া। হসপিটালে ডাক্তার বলে যে এখানে তো কিছু হয় না আর কিছু ধরা পড়তেছে না। তো পরবর্তীতে কবিরাজি চিকিৎসা করা হয়। করার পর কবিরাজ আবার বলে যে ইনাকে এবার আবার কেউ ভয়ঙ্কর লেভেলে আবার ব্ল্যাক ম্যাজিক করছে। এবং আমি এই ব্ল্যাক ম্যাজিকটা এতটা পরিমাণে খারাপভাবে করছে যেটা বলার বাইরে। এটা মৃত লাশের হাতে কেউ হয়তো তাবিজ বেঁধে দিয়েছে, এই ব্ল্যাক ম্যাজিক করে। এই তাবিজটা যতক্ষণ বের করতে পারবেন না ততক্ষণ আপনারা কোনোভাবেই এই কাজটা সম্পাদন করা ধ্বংস করা অসম্ভব। কবিরাজ বলে যেহেতু এই তাবিজটা কোথায় আছে আমি বের করতে পারবো, কিন্তু একদিন সময় লাগবে। কবিরাজ বলে যে এই কবরস্থান এই জায়গায় এই দিনে, দিনটারও নাম বলে, এবং এই দিনের মধ্যে যে কবর স্থানে যদি কোনো লাশ দাফন করা হয় এই লাশের হাতেই এই ইয়াটা আছে, এরকম করে শিওর বলার পর আসলে ওই যে কবরস্থানের কথা বলছে সেই কবরস্থানে সেদিন একটা লাশ দাফন করা হয়। এবং কবরস্থানটা একটা বড়, ওইখানে একজন কেয়ারটেকার থাকে, তাকে এই বিষয়গুলো জানানো হয়। সে বলে যেহেতু এরকম একটা অস্বাভাবিক কাজ করছে অবশ্যই সাহায্য করা উচিত। সে বলে যেহেতু মানুষকে জানালে এই বিষয়টা খুবই খারাপের দিকে যাবে, আমি চাচ্ছি কেউ যাতে না জানে, আমরা চুপি চুপি এই কাজটাকে রাত্রিকালীন সময়ে বের করব, এরকম করে বলে। কবিরাজ বলে যে এটাই একটা ভালো সমাধান, রাত্রিকালীন সময় বের করা। তো রাত তখন 2টা বাজে। সেই সময় কবরস্থানে গেছে কবিরাজ এবং ওই রাকিব ভাইয়ের চাচাতো ভাই, তারা আরও তার শালক ছিলেন 3-4 জন গেছে। যার পর লাশটাকে বের করে ওই কেয়ারটেকার বের করার পর তারা এই লাশে দেখতে পায় যে আসলেই ডান হাতে একটা তাবিজ বেঁধে রাখা হয়েছে এবং হাতের মুষ্টিতে একটা লেবুতে অনেকগুলো সুই ফোরে রাখা হয়েছে। এটা দেখার পর কবিরাজ বলল যে সবগুলো তোলো। আরও একজন হয়তো এরকম কাজ করছিল এই লাশের জন্যই। তো যে লাশটা ধুইছে এই ধোয়াতে সেই এই কাজটা করছে, কারণ তাছাড়া কেউ এই কাজটা করার সাহস পাবে না। তো এই বিষয়গুলো জানার পর এই জিনিসগুলো করার পর ধ্বংস করে দেয় এই তাবিজটাকে, এবং তাদের বাসা পুরো বাড়িটাই একদম বন করে দেয়, যাতে কেউ আর এর পরবর্তীতে এরকম বহুত ভয়ঙ্কর লেভেলের কাজ করতে না পারে।
তো তারপরে তার স্ত্রী সুস্থ হয়ে যায় এবং এর পরবর্তীতে তার বাসায় আর কোনোদিন এরকম খারাপ কাজ কেউ করতে পারে নাই। আর এই কাজটা যে করছিল তাকেও পরবর্তীতে তারা আন্দাজ করতে পারছে যে এই লাশটা কে ধুইছে এবং কে এই কাজটা করছে। তো তাকে পরবর্তীতে হুঁশিয়ারি করে দেওয়া হয়, মানে এই কাজটা করার জন্য। সে পরবর্তীতে স্বীকার করে এবং মাপও চায়, তাকে মাফ করে দেওয়া হয়। আর এর পরবর্তীতে তারা আর কোনো কাজ করে না এরকম ভৌতিক। সো এরকম যে ভয়ঙ্কর লেভেলের একটা কাজ করছে, সে আল্লাহ জানি না তাকে মাফ করবে কিনা, কারণ এই ব্ল্যাক ম্যাজিক যে করে সে কখনো এরকম ভালো বা জান্নাতে জীবনে যেতে পারবে না, শিরকি কাজ, কুফরি। সো আমি চাবো যাতে এরকম কাজ থেকে সবাই বিরত থাকে। সো আরেকটা ঘটনা যেটা কয়েকদিন আগে আমাকে শেয়ার করছে একজন মানে গোরখোরক ভাই, তিনি যেটা বলেন যে সে গোর করতে করতে একটা মানে কয়েক বছর আগের একটা লাশ বেরিয়ে আসে। এই লাশটার হাতে মানে লাশটার ঠিক ডান হাতের এই গলার দিকে মানে বুকের এই দিক একটা লাল পকেটের মতো রেখে মানে কাপড় রেখে মানে হাতের মানে কাপড়ের নিচে রাখছিল। রাখার পর এই টোপলাটার ভিতর যখন খোলে এই গোর খোরার পর এই লাশটা তো পচে গেছে, ওই জিনিসটা কিন্তু ঠিক ছিল। তো ওইখানে দেখতে পাচ্ছি একটা লেবুতে অনেক কয়েকটা সুই এবং লাশটাতে আরও অনেকগুলো ব্ল্যাক ম্যাজিকের তাবিজ এবং অনেক কিছু মানে ব্ল্যাক ম্যাজিক করছিল এই লাশটাকে। এটা দেখে তার তো ভয় অবস্থা খারাপ। মানে একটা মানুষ কতটা পরিমাণে নিকৃষ্ট হলে এরকম একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটাতে পারে। যে যার জন্য এই কাজটা করছে সে জানি না যে বেঁচে আছে না কি মারা গেছে, সেটা আল্লাহ একমাত্র ভালো জানে। তো আমি চাবো যাতে এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আর এরকম কাজ যাতে কেউ কারোর সাথে না করে, কারণ আল্লাহ তাআলা জীবনে এই লোকগুলোকে কখনো মাফ করবেন না। তো এটাই ছিল ঘটনা। রাসেল ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঘটনা পাঠিয়েছেন আস্থা নস্কর, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আচ্ছা, আমরা যাদের চিতার আগুনে পুড়িয়ে দিই বা কবরে দাফন করি, তারা কি সত্যি আমাদের ছেড়ে বিদায় নেয় চিরতরের জন্য? জীবনের ওপারে পাড়ি দেওয়া মাত্রই তারা কি ভুলে যায় কাছের মানুষটিকে বা কাছের মানুষের ইহলৌকিক অশুভাকাঙ্ক্ষীকে? হয়তো হ্যাঁ বা হয়তো না। আমি আস্থা পশ্চিম মেদিনীপুরের নিবাসী এক একনিষ্ঠ প্রেতকথা প্রেমী। প্রতিবারের মতোই শ্রোতাবৃন্দের উৎসাহে উৎসাহিত হয়ে এবং অলিক সুতোয় নিজেকে এই পরিবারের সদস্য হিসেবে সামিল করার সুবাদে আমার ঝুলির এক অলৌকিক ভালোবাসার ঘটনা প্রেতকথার ঠিকানায় পাঠাবার সিদ্ধান্ত নিলাম। অলৌকিক কেন বললাম তার উত্তর এই ঘটনায় লুক্কায়িত। উর্চি আমার ছোটবেলার বন্ধু। ওর সাথে পরিচয় সেই প্রাইমারি স্কুলে। ওর বাবার বদলির চাকরি থাকায় ক্লাস 4-এর গণ্ডি পার হওয়ার সাথে সাথেই সপরিবারে ওরা অন্য জায়গায় চলে যায়। তারপর আর দেখা হয়নি। তবে বৈজ্ঞানিক প্রযুক্তির হাত ধরে গোটা পৃথিবী এখন হাতের মুঠোয়। কিছুদিন আগেই নোটিফিকেশনে এক চেনা নামের অচেনা মুখের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখি। পুরনো বন্ধুকে চিনতে ভুল হলো না আমার। উত্তেজনায় আগেভাগে ফোন করে বসি। তারপর নিজেদের উথাল পাথালময় জীবনের চর্চা করতে করতে প্রেত কথার প্রসঙ্গ উঠলে উর্চি একটি ঘটনা বলার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ঘটনাটি উর্চির ড্রয়িং টিচারের দিদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ড্রয়িং টিচারের কাছ থেকে যা শুনলাম সেটি নিজের ভাষায় তোমায় বললাম। আমরা দুই বোন, মধ্যবিত্ত পরিবার। আমি ড্রয়িং টিচার আর দিদি একটি প্রাইভেট ফার্মে মোটামুটি রোজগারের একটি চাকরি করত। অফিস বাড়ি থেকে দূরে হওয়ায় ফিরতে দেরি হতো। যাতায়াতের মাধ্যম ছিল লোকাল ট্রেন। ফিরতে ফিরতে মোটামুটি রাত 11টা বাজত। এভাবেই প্রতিদিন চলতে থাকে। রাতে ফেরার পথে দিদির সুরক্ষার কথা ভেবে দিদির বয়ফ্রেন্ড দিদিকে এগিয়ে দিত বাড়ি অবধি। প্রতিদিনের মতোই একদিন দিদি ট্রেন থেকে নেমে দাদাকে মানে দিদির বয়ফ্রেন্ডকে দেখতে পায় না। তো সে ফোন করে, ফোন করার পর ফোন রিসিভ হয় না। রাত বাড়ছে, এদিকে দিদি চিন্তিত হয়।
এবং একটা সময় পর সে সিদ্ধান্ত নেয় যে আমি একাই বাড়ি ফিরব। কিন্তু কিছুটা দূরেই একটা ভয়াবহ দৃশ্য দেখে দিদি শিউরে ওঠে। দেখে তার বয়ফ্রেন্ড রাস্তার মাঝে মৃত অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে চিৎকার করেও কারোর দেখা মেলে না। দিদি বুঝতে পারে যে দাদা খুন হয়েছে। দাদার মাথার পিছনে ভারী কিছু দিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে মারার চেষ্টা করেছে। দিদি বাড়ি পৌঁছে যায় সেদিনের মতন। থানা পুলিশ করেও ব্যাপারটা 2 দিনের বেশি এগোয়নি। শোক কাটিয়ে কিছুদিনের মধ্যেই দিদি আবার অফিস জয়েন করল। কিন্তু একটা কথা কিছুতেই দিদির ভাবনার পিছু ছাড়ল না যে কে এমন ক্ষতি করলো দাদার। মানুষ হিসেবে তো দাদা খুবই ভালো মানুষ, কেই বা তার এমন হিংস্র শত্রু হতে পারে? উদ্দেশ্য কি তার? গতানুগতিক গতিতে এই ভাবনার মধ্যেই দিনগুলো চলতে থাকে। একদিন ফেরার পথে দিদি খেয়াল করে একদল অচেনা ছেলে দিদির পিছু নিয়েছে। দিদি দাঁড়িয়ে আর চোখে পিছন ঘুরে দেখে লোলুপ দৃষ্টিতে কিছু ছেলে তার দিকে চেয়ে আছে। দিদি ভয় ভয় বাড়ির পথে হাঁটা দেয়। সেদিনের মতো রক্ষা পেলেও ওই মানুষরূপী পশুদের থাবা থেকে বাঁচেনি দিদি। পরের দিনে দিদিকে ওই নিষ্ঠুরতার শিকার হতে হয়। দেহ ভোগ করে দিদির মৃত লাশটাকে কাছের এক জঙ্গলে লুকিয়ে রাখা হয়। উগ্র গন্ধে 2-3 দিন পর দেহ উদ্ধার হয়। জানা যায় কোনো 6 জন পশু দিদিকে এমন করেছে, কিন্তু আইনি ব্যবস্থার ঢিলেমির জন্য তাদের অন্তিম শাস্তিটুকু আর মেলেনি। বছর পার হয়ে যায়, দিনটি সবাই ভুলে গেলেও আমি ভুলি না। হঠাৎ একদিন সকালে শোরগোল পড়ে যায়। খানাবাড়ির সামনে কবরে নাকি 6টা লাশ পাওয়া গেছে। কৌতূহলের সামনে গিয়ে বুঝি এগুলো নাকি খুন নয়, আত্মহত্যাও নয়, নয় কোনো সাপে কাটা মৃত্যু। ভিড় দেখে এগিয়ে যাই সামনে। মুখগুলো চিনে নিতে ভুল হয় না আমার। এরা তারাই যারা আমার দিদিকে ধর্ষণ করেছিল। এ যেন কোনো পৈশাচিক মৃত্যু, যেন কোনো হিংস্র জন্তু খাবলে খাবলে খেয়ে নিয়েছে তাদের গোটা দেহ। আশ্চর্যভাবে মৃতদেহগুলো দাদার কবরের পাশে গোল হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাপারটা অন্যরকম বুঝে আশেপাশের লোকজন কবর খুঁড়লে যা দেখে তা দেখে আমরা খুব অবাক হয়ে যাই। দেখি 6 জন খুনির মাংসপিণ্ডগুলো রক্তাক্ত অবস্থায় দাদার কবরের ভিতর। কবরে দাদার কঙ্কালের পাশে রক্ত লেগে আছে। স্থানীয়দের থেকে শুনলাম প্রতি রাতে নাকি এই কবর থেকে গোঙানির আওয়াজ শোনা যায়, এক পুরুষের ফুঁপিয়ে কান্না শোনা যায়। আমার বুঝতে আর বাকি থাকলো না, কোনো এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। তবে ঠিক 2 বছর পর একই দিনে। এই ছিল ঘটনা। প্রাইভেসির কারণে আমি দিদি ও আমার নাম বললাম না। গোবিন্দগঞ্জে 2016 সালের এটি একটি সত্যি ঘটনা। আজও আমার বাড়ি ফিরতে দেরি হলে আমি নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারি। মনে হয় অদৃশ্য কেউ আমায় রক্ষা করছে পৌঁছে দেওয়ার জন্য। আমার আশেপাশে কোনো বিপদকে সে ঘেঁষতে দেবে না। সে অদৃশ্য সাথী যেন আমার নিজের এক দাদা, হতে পারে সে পরলৌকিক। এই ঘটনার পর থেকে কবরে আর কখনো অদ্ভুত সেই গোঙানির আওয়াজ শোনা যায়নি, আর কোনো খুনও হয়নি, জানায় স্থানীয়রা। মৃত্যুর দেওয়াল কখনোই কাছের মানুষটাকে ভুলিয়ে দিতে পারে না। ভালোবাসা তো অবিনশ্বর। পুরুষ ধ্বংসের প্রতীক, আবার রক্ষার এককও। কখনো কখনো শাস্তি প্রদানকারী খোদ ভগবানই হয়। তিনিই তো প্রধান বিচারপতি, আর মানুষ মাত্রই ভগবান। প্রেতকথা যেন দেশ জাতির বাঁধন ছেড়ে শীঘ্রই স্বপ্নপথে পাড়ি দিতে পারে। সকলের হিত কামনা করে এখানেই দাড়ি টানলাম। আস্থা নস্কর। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আস্থা একটা দারুণ ঘটনা পাঠিয়েছে। আস্থা প্রত্যেকবার আমাদেরকে অসাধারণ ঘটনা পাঠায়, কিন্তু এটা তো ঠিক যে ধর্ষণ আমাদের দেশে প্রচণ্ড ব্রুটাল একটা সমস্যা, এবং আমরা এর আগেও বহু এরকম ধর্ষণের কাণ্ড দেখেছি। গোটা দেশ যেখানে ছিছি করেছে, এবং এই ধরনের মানুষজন যারা আজও এরকম বিকৃত মস্তিষ্কের, তাদের প্রতি ঘেন্না ছাড়া আর কিছুই নয়। ঈশ্বরের দরবারে তারা যেদিন যাবে সেদিন আমি জানি না তাদের কি শাস্তি হবে। হয়তো সব শাস্তির ঊর্ধ্বে তারা হয়তো ঈশ্বরই এদেরকে দেখবেন যে এদের সাথে কি করা যায়। হার্ডলি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত তারা থাকবে হয়তো তার মৃত্যুদণ্ড হতে পারে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কিন্তু
সত্যি কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডই শেষ কথা এই ধরনের ধর্ষকদের জন্য? আমি জানি না। যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। রোমান আহমেদের নানা বাড়ি হচ্ছে বৃহত্তর বরিশালের কোনো একটা জায়গায়। তো সেখানেই এই ঘটনাটি প্রচলিত, ফোকলোর বলা যায় অথবা রুরাল লেজেন্ড এরকম কিছু বলা যায়। তো সেই ঘটনাটি রোমান শেয়ার করেছে আমাদের কাছে এবং আমাকে অনুরোধ করেছে আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তা আমি চলে যাচ্ছি রোমানের সেই ফোকলোরে বা লেজেন্ডে। রোমান নানাবাড়ি এলাকা বেশ পুরনো এবং সেই জায়গায় একজন বেশ প্রভাবশালী জমিদার সেটা শাসন করতেন ওই জায়গায়, এবং তার বেশ বড় একটা জমিদার বাড়ি ছিল। সেই জমিদারের টোটাল যে ল্যান্ড এরিয়া এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। এই ঘটনার সময়কাল আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় আগের। তো তখনকার ঘটনা আমরা যখন শুনি কোনো জমিদার বাড়ি কেন্দ্রিক, তখন দেখা যায় জমিদার সম্পর্কে বিভিন্ন রকমের কথা শোনা যায় যে বেশ অত্যাচারী ছিল ইত্যাদি ইত্যাদি এরকম। তো এখানে এই জমিদারের নাকি সেরকম কোনো মানে দুর্নাম ছিল না। তিনি নাকি বেশ ভালো ছিলেন, তার যারা প্রজা ছিল তাদের সাথে বেশ ভালো ছিলেন, খুব সদাচার করতেন এবং তিনি ওই খাজনার জন্য কষ্ট দিতেন না, এরকম ছিলেন না তিনি। এছাড়াও অনেক জনহিতকর কাজ করতেন। হ্যাঁ, আর সে সময়কার যে জায়গা সেখানে কিন্তু বন বাঁধার যে ঠাসা ছিল, তো সেখানে ওই যে ল্যান্ড ক্লিয়ার করে সেই জায়গায় জায়গা তৈরি করে সেখানে ফসল আবাদ হতো। তিনি নাকি যথেষ্ট মানে সাহায্য করতেন মানুষকে তার লোকজন দিয়ে ইত্যাদি করে। তো যাই হোক, এইভাবেই জমিদার তার সেই শাসন এলাকা চালাতেন আর কি। তার যে ছেলে ছিলেন, ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, তাকে ছেলেকে পড়াশোনা করে আনছিলেন তিনি। ছেলে এই জায়গায় অ্যাডজাস্ট করতে তার একটু কষ্ট হতো, কিন্তু ছেলেও নাকি বেশ ভালো ছিলেন, মানুষের সাথে বেশ সদাচার করতেন। তো শহরে পড়াশোনা করা জমিদারের ছেলের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে তার বন্ধু বান্ধব এখানে নাই, মানে তার সংস্রব নাই। এখানে তিনি যেটা করতেন, ওই তার সাথে যারা কর্মচারী ছিল দু একজনকে নিয়ে একটু ঘুরে বেড়াতেন, এদিক ওদিক যেতেন। বিশাল রাস্তা, তো বিশাল জঙ্গল মাঠ, এইসব জায়গায় ঘুরে দেখতেন, বাট এছাড়া কিছু করার ছিল না। তো তার বাবা তাকে এক সময় নিয়ে গেলেন তার পার্শ্ববর্তী জমিদার, মানে এই জমিদারের কিন্তু টোটাল ল্যান্ড এরিয়া অনেক বড়, তার বাইরে বেশ অনেক দূর, সেখানে গিয়ে তার পার্শ্ববর্তী যে জমিদার সেই বাড়িতে নিয়ে যান। তো সেখানকার যে জমিদারের ছেলে সে কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছে বাবার কাছ থেকে। তো তার সাথে ওনার ছেলেকে তিনি পরিচয় করায় দেন। তো ছেলেকে বলেন যে ওর সাথে থাকলে তোমার দুইটা সুবিধা, একটা হচ্ছে কাজ বুঝতে পারবা, শিখতে পারবা, আরেকটা হচ্ছে তোমার সময় কাটবে। ও পড়াশোনা করছে শহরে গিয়ে, কলকাতায় ছিল এক সময়। তো যাই হোক, তো জমিদারের ছেলে ওই জমিদারের ছেলের সাথে বেশ ভালো সখ্যতা গড়ে তোলেন এবং তারা ভালো বন্ধুত্ব করে ফেলেন কয়েকদিনেই। তো দেখা যেত যে প্রতি 2-3 সপ্তাহ পর পর, মানে প্রতি সপ্তাহে তো হয়তো 2-3 সপ্তাহ পর পর এই জমিদারের ছেলে ওই জমিদারের বাড়িতে যেতেন, যে সেখানে ওই জমিদারের ছেলের সাথে ভালো সময় কাটাতেন। আর ওই জমিদারের ছেলে মোটামুটি বাবার দায়িত্ব নিয়ে ফেলছিলেন, এবং যদিও তার বাবা এখনো অ্যাক্টিভ, কিন্তু তারপরও দেখা যেত যে মোটামুটি অনেকটা দিই তার ছেলে করতো। তো ওখানে যে সময় কাটাইতেন এবং তিনি কাজগুলো বুঝে নিতেন যে কি কি করতেছে এই সেই। তো মোটামুটি তার ওই সময়টা ভালোই টাইম কাটতো। তো এরকম একবারের কথা, জমিদার পুত্র অলোক বেশ অস্বস্তি ফিল করছেন ওই দিন। ঘুম থেকে উঠে তিনি বেশ কিছুক্ষণ তার মতো সময় কাটানোর চেষ্টা করেছেন, হেঁটেছেন তাদের যে মূল বাড়ি সেখানে আশেপাশে হেঁটেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, দিঘির পাড়ে গিয়ে বসছেন, কিছুই ভালো লাগতেছে না। কেন জানি তার কাছে ওই দিন খুব অস্থির অস্থির লাগতেছে। তো চিন্তা করলেন যে আমি এক কাজ করি, আজকে তার বন্ধু ওই যে আরেক জমিদারের ছেলে যে বিকাশদের ওখানে চলে যাই, গিয়ে সেখানে সময়টা কাটাই, বিকাশের সাথে একটু গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাই। আর এখন তো বেলা শুরু হচ্ছে কেবল, তখন সকাল 9টা-10টা বাজে। তিনি চিন্তা করলেন যে আমি ওখানে দুপুরের পরে গিয়ে পৌঁছায় যাব, দুপুরে করে পৌঁছায় যাব। এবং ওই দিন তিনি প্ল্যান করছেন যে তার সাথে কাউকে নেবেন না, তার সাথে যে তার দেহরক্ষী আছে, তারপর তার সাথে আরো 2-1 কর্মচারী আছে, কাউকে নেবেন না, একা একা তার সবচাইতে ভালো ঘোড়াটা নিয়ে তিনি চলে যাবেন ওখানে। আর তার বাবাকেও তিনি এখন জানাবেন না, যাওয়ার পথে বলে যাবেন, কারণ বাবাকে না বলে কোথাও যেতেন না। তো এই চিন্তা করে অলোক তাড়াতাড়ি ঘরে আসলেন এবং নিজের মতো রেডি হয়ে আস্তে করে বের হয়ে আসছেন। এসে তিনি চিন্তা করছেন যে বাবার কাছে আগে যাবেন নাকি আগে দেখবেন ঘোড়ার কি অবস্থা। এগুলো চিন্তা করতে করতে একসময় চিন্তা করলেন যে বাবার কাছে যাবেন, মানে আগেই যান। তো তিনি গিয়ে তার বাবাকে পেলেন তার ঘরে। তো সেখানে আস্তে করে কাশি দিলেন, নক করলেন, বাবা বেরোলো, বললো যে কি ব্যাপার। তো বলছে যে আমি একটু বিকাশদের ওখানে যাচ্ছি। তো বলছে এখন এই সকালবেলা? বলে যে হ্যাঁ এখনই যাচ্ছি, কারণ আমি তো আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। বলে আচ্ছা যাও। তো বলে যে আমাকে আর এইভাবে বলার কি আছে? তো বলছে যে না, আমি বলতে আসছি আপনাকে যে আমি একা যাব,
আমি কাউকে নিচ্ছি না সাথে, কারণ আমার ভাল লাগে না, সবসময় মানুষজন নিয়ে ঘুরতে ভাল লাগে না। তো জমিদার সাহেব তিনি একটু বেশ চিন্তায় পড়লেন যে ছেলেকে একা এরকম যেতে দিবেন, যদিও তিনি জানেন যে তার এলাকায় তার তেমন কোনো শত্রু নাই, মানে তাকে ওইভাবে অপছন্দ করে এরকম কেউ নাই যে তার ছেলের ক্ষতি হবে বা কিছু, আর তার যেখানে যাচ্ছেন সেটাও তার বন্ধু মানে জমিদার। তো সুতরাং তিনি অতটাই দেখলেন না, মানে কোনো বিপদ বা কিছু দেখলেন না। তিনি বললেন আচ্ছা যাও, অসুবিধা নেই, ছেলেকে ছেড়ে দিলেন। তো অলোক বাবার কাছ থেকে পারমিশন পেয়ে খুব খুশি, মানে সে যাবে এটা সে আগেই ডিসিশন নিয়েছিল। তো সে বেরোয় এসে তার রাস্তা বলে গিয়ে তার যে সবচেয়ে ভালো ঘোড়া ছিল, সাদা রঙের একটা ঘোড়া, সেটার কাছে চলে গেলেন। তো সেটার মাথায় হাত বুলিয়ে নিজেই খুলে নিলেন তাকে এবং নিয়ে বেরিয়ে এলেন। রাস্তা বলার ছেলেটা বলতেছে যে হুজুর আপনি কি কোথাও যাচ্ছেন? বলে হ্যাঁ যাচ্ছি, আসবো আবার। তাই বলে তিনি উঠে বসলেন ঘোড়াতে এবং ঘোড়া ছুটিয়ে বের হয়ে গেলেন। তো বেশ ভালো লাগতেছে অলোকের, কারণ হচ্ছে যে তিনি এরকম একা একা সাধারণত বেরোন না, আজকে একা বের হয়ে এখন ভালো লাগতেছে। অস্বস্তিতে ভুগতেছিলেন, মনে হচ্ছিল যে জীবনটা কেমন জানি বদ্ধ হয়ে গেছে এরকম মনে হতো। তিনি যখন শহরে ছিলেন তখন এতটা বদ্ধ মনে হতো না, কারণ চলাফেরা করতেন নিজের মতো। তো এখানে মোটামুটি তিনি প্রায় মনে হচ্ছিল যে মানুষ দ্বারা পরিবেষ্টিত বদ্ধ একটা অবস্থা। তো আজকে একা একা বের হয়ে বেশ ভালো লাগতেছে। তো তিনি ঘোড়া ছোটায় যাচ্ছেন, তিনি রাস্তা চেনেন কোন রাস্তা দিয়ে যেতে হয়, এবং রাস্তা খুব সুন্দর, মানে মাটির রাস্তা এবং দুই পাশে গাছগাছালি। অনেক জায়গায় অনেক দূর যাওয়ার পর খালি হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে ক্ষেত ফসলের মাঠ, সেখানে কৃষকরা কাজ করতেছে এবং অনেক কৃষক তাকে দেখে তাকালো, দূর থেকে তাকায় আছে, কারণ তারা দেখতেছে যেরকম রাস্তা দিয়ে যাচ্ছে এবং এটা যে জমিদারের ছেলে তারা চিনতে পারছেন তার কাপড় দেখে, তার ঘোড়া দেখে। তো অনেকেই এরকম তাকায় আছে। তো তার কাছে এটা বেশ অস্বস্তি লাগে। তিনি মনে করেন যে আমি যদি একটু নির্দ্বিধায় চলাফেরা করতে পারতাম, যেখানে আমাকে কেউ নোটিস করতো না, এটা তিনি ভাবতেছেন। তো অলোক এরকম ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছেন। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ যখন একসাথে দাঁড়ায় তাকে হাত উঁচু করে তাকিয়ে দেখাচ্ছেন। তো তিনি এরকম হাত উঁচা করে তাদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে এক সময় দেখলেন যে বেশ খোলা জায়গায় চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে এক দূরে নদী বেঁকে গেছে এবং সূর্যের আলো এসে পড়ছে নদীতে, এবং মেঘের ফাঁক দিয়ে স্কাইলিক করে, মানে সেই সূর্যের আলোর তীক্ষ্ণ রেখা এসে পড়তেছে বর্ষার মতো পানির মধ্যে, এবং পানি ওদিক থেকে মানে কলকল করে বয়ে যাচ্ছে। অনেক ভালো লাগে তার কাছে। এবং সেই নদীর ওই পাশে দেখা যাচ্ছে গাছ গাছালি, কিছু জায়গায় বড় বড় ঘাস হয়ে গেছে, সেগুলো বাতাসে উঠতেছে। তো খুব ভালো লাগে অলোকের। সেই প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যেতে থাকে। একটা স্বস্তি তার কাছে যে এই নদী তাকে পার হতে হবে না, কারণ এই নদী গেছে এই রাস্তার সাথে প্যারালাল ভাবে গেছে। তো যদিও এই রাস্তার সামনে গিয়ে বেশ ঘন বনের মধ্যে ঢুকে গেছে, কারণ নদীর এখন ওই পাশে বন আর এই পাশে রাস্তা, তার পাশে ফসলের মাঠ। সামনে গিয়ে দেখা গেছে তার এই সাইডেও বিশাল বন শুরু হয়েছে, মানে লিটারালি রাস্তাটা ঢুকে গেছে বনে, এবং তার বাঁয়েও বন আর ডান দিকে বেশ কিছু গাছগাছালির পর নদী, আর তার ওই পাশেও বন, মানে বেশ বড় একটা জঙ্গলের মতো। মানুষ সাধারণত কোনো সমস্যায় পড়ে না এখানে, তাদের এই জায়গায় ওরকম রেকর্ড নাই। বন্য পশু কিছু আছে, অবশ্যই আছে। তো তাদের যে দপ্তরের যে কোষাধ্যক্ষ ছিল তার বাবার দপ্তরের প্রণব বাবু, তিনি তাকে বলছেন অতীতে আসার সময় এখান দিয়ে যে এই জায়গাটা বেশ রহস্যময়। তো তিনি বলছেন কি, বলছে এখানে প্রেত আছে। তো এটা শুনে অলোকের কাছে একটু অবাক লাগছিল, এখানে প্রেত আছে? বলে হ্যাঁ, অনেক অনেক ভয়ঙ্কর প্রেত, মানুষ মাঝে মাঝেই এগুলো দেখা পায়, আবার তাদেরকে না ঘাটালে তারা কিছু বলে না। তো তার কাছে বেশ রহস্যময় মনে হয়েছিল ব্যাপারটা অলোকের, সেইটা গা করে নাই। কিন্তু আজকে যখন একা যাচ্ছে, ওই বনের কথা চিন্তা হতে একটু মাথায় টেনশন চলে আসলো যে ওই জায়গাটা পার হতে হবে একা একা। তো যাই হোক, এরকম চলতে চলতে একসময় আসলেই দেখলো যে রোদ বাড়ছে, বেলা বেড়ে গেছে, আর সে ওই বনের কাছাকাছি চলে আসছে। দেখতে পাচ্ছে দূরে যে গাছগাছালি এরকম বাতাসে নড়তেছে, গাছের উঁচু উঁচু ডালগুলো এরকম এরকম নড়তেছে, যেখান থেকে রাস্তাটা বনে ঢোকা শুরু করছে। তো যাই হোক, এক সময় ঘোড়া নিয়ে ঢুকে গেল অলোক সেখানে, এবং ওই বনের ভেতরে, মানে যেখান দিয়ে রাস্তাটা গেছে, ওই জায়গাটা বেশ ছায়া ছায়া। এই ছায়ার কারণ হচ্ছে দুই পাশে বেশ উঁচু উঁচু গাছ, বেশ উঁচু গাছ, মাথার অনেক উপরে। সেখানে সেই গাছের ডালপালাগুলো ওখানে পাতলা হয়ে গেছে, মানে হালকা হালকা ডালপালা, আর সেগুলোর মধ্যে পাতাগুলো বাতাসে তিত্তির করে কাঁপতেছে, ডালগুলো নুয়ে নুয়ে যাচ্ছে খানিকটা, আর সেই শব্দটা শব্দ তরঙ্গের মতো ছড়া যাচ্ছে পুরো জায়গায়, মানে একটা সুন্দর শব্দ হচ্ছে, সর করে একটা সুন্দর শব্দ হচ্ছে। এটা বেশ ভালো লাগতেছে, ছায়াটাও বেশ এনজয় করতেছে অলোক। কিন্তু এই জায়গায় যে জনমানবহীন একটা অবস্থা, এটা যেন তার কাছে কেমন লাগতেছে, একটু ভয়ও লাগতেছে যে সামনে না আবার কোথায় কোন বন্য পশু বের হয়ে আসে। বাঘের কথা প্রচলিত আছে, মানে এখন তাদের এলাকায় ওইভাবে
একেবারে সে শোনে নাই যে বাঘ কাউকে আক্রমণ করছে, কিন্তু বেরোতে তো পারেই। তখনকার সময় কিন্তু এগুলো হতো, বাঘ হরিণ এগুলো নিয়ে চিন্তা আছে। যাই হোক, তারপরও সে এগোয়ে যাচ্ছে, একেবারে নীরব দেখে ভয় লাগতেছে, গা কাটা দিচ্ছে। এদিকে তাদের সেই প্রণববাবুর বলা সেই প্রেতের কাহিনী, ভূতের কাহিনী মনে পড়তেছে, যে এখানে প্রেত আছে, ভূত আছে, এগুলো শুনে। তো যাই হোক, এরকম এগোয়ে যেতে যেতে হঠাৎ দেখে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে কি জানি আসতেছে, এদিকে আসতেছে। তো ভালো মতন দেখার চেষ্টা করলো সে, চলতে চলতে হঠাৎ দেখলো যে হ্যাঁ, আরো দৃষ্টিগোচর হলো মানে একটা গাড়ি আসতেছে, দুইটা ষাঁড় হেঁটে আসতেছে। দেখলো যে হ্যাঁ, 2 ষাঁড়ে টানা একটা গাড়ি, এবং সেটার পেছনে মাটির অনেক জিনিসপত্র, কোনো কুমার নিয়ে আসতেছে, কুমারের লোকজন। তো দেখলো যে হ্যাঁ, ওখানে 2 জন মানুষ বসা, ওই ষাঁড়ের গাড়ি টেনে ওই মাটির জিনিসপত্র বয়ে আনতেছে। তো তাকে দেখে তো তারা খুব অবাক, ওই ষাঁড়ের গাড়ির লোকজন, মানে জমিদার এখান থেকে যাচ্ছে, মানে তিনিও তো জমিদার আর কি। তো তাকে দেখে তাড়াতাড়ি তারা ওই যে করলো, মানে তাদের নমস্কার করলো হাত তুলে, এবং তিনিও তাদের হাত তুলে উত্তর দিলেন। তো তারপর তারা পার হয়ে গেল এক সময়, তিনিও যাচ্ছেন। তো তারা পার হয়ে যাওয়ার পর অনেকক্ষণ কিছুই দেখলেন না, তিনি চলছেন তো চলছেন, জঙ্গলের মধ্যে পাখির শব্দ, নীরবতার মধ্যে পোকামাকড়ের ডাক, এগুলো দেখতে দেখতে এক সময় তিনি বের হয়ে আসছেন আবার সেই ফসলের মাঠ। যাই হোক, চলতে চলতে এক সময় তিনি সেই তার বন্ধু বিকাশদের জমিদারি এলাকায় প্রবেশ করলেন, এবং সেখানেও তিনি বেশ ঘোড়া ছুটিয়ে চললেন, থামাইলেন না। তখন কিন্তু অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকেলের দিক হয়ে গেছে। তো চলতে চলতে চিন্তা করতেছেন যে আমি যে কিভাবে ফিরে আসবো, নাকি আমার আজকে থাকতেই হয়, এটা ভাবতেছেন তিনি। তো চলতে চলতে এক সময় তিনি বিকাশদের ইসে চলে আসলেন বাড়িতে। তো তাকে দেখে তো বিকাশ খুব অবাক, এবং সে একা আসছে দেখে আরো অবাক। সে নিজেই দৌড়ে আসলো, এসে বললো কি অবস্থা। যাই হোক, তার ঘোড়া টোড়া রাখার ব্যবস্থা করলেন, তাকে নিয়ে গেলেন, যে খাওয়া দাওয়া হলো বেশি। তো খুব খুশি বিকাশ, খুব খুশি যে এরকম অলোক চলে আসছে। তো বলছে যে একা একা কেন আসলা, একা আসাটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, এরকম রাস্তায় কত বিপদ আপদ, মানে কি বিপদ আপদ, আমাদের তেমন কোনো শত্রু নাই, আর তোমাদেরও মনে হয় এখানে তেমন কোনো শত্রু নাই, তোমরা তো ভালোই এখানে চালাও, আর আমি তো তোমাদের গেস্ট, তো সুতরাং আমাকে সবাই ভালোই জানবে, খারাপ জানার কথা না। তো যাই হোক, তখন বিকাশ বলে যে আচ্ছা আসো, আমরা আগে নাস্তা করি, তারপর তো চা নাস্তা খায় তারা। তারপরে বিকাশ বলে তুমি আজকে রাত্রে থেকে যাবে আমাদের এখানে। তো অলোক বলে যে না, রাতে থাকাটা সম্ভব হবে না, বিকাল গড়িয়ে যাওয়ার আগেই আমি রওনা দিয়ে দিব তোমাদের এখান থেকে। আমি আসলে বের হয়েছিলাম, আমার ভালো লাগতেছিল না, মনটা কেমন আনচান করতেছিল, অস্বস্তি লাগতেছিল। এই যে আসছি, রাস্তা দিয়ে চলে আসছি একা একা, এটাই ভালো লাগতেছে। তো বিকাশ বলে যে না আসো, তোমাকে ওইটা ব্যবস্থা করবো, যাওয়ার সময় অসুবিধা নেই, থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু তুমি যেহেতু বলতেছো চলে যাবা, তো দেখি তোমাকে আমি লোক দিয়ে দিব তোমার যাওয়ার পথে। তো অলোক বলতেছে আচ্ছা অসুবিধা নেই, আগে সেটা দেখা যাবে, চলো। তো একটু হাঁটাহাঁটি করি। তো বিকাশ তাকে নিয়ে হাঁটতে বেরোলো, হাঁটতে হাঁটতে একে নিয়ে গেল তাকে, যেখানে সে নতুন দাবা খেলার একটা ওই যে শতরঞ্জ বলে সেটাকে, বড় একটা এরকম বড় শতরঞ্জি, যেখানে দাবার কোর্ট থাকে, ওটা বসেছে বড় বড় গুটি। তো ওগুলো নতুন আনাইছে, ওটা দেখালো, বলে দেখো কি সুন্দর কাঠের গুটিগুলা নতুন চকচক করতেছে। তো দেখলো, দেখে খুব খুশি, সে দাবা খেলতে বলতেছে আজকে তো সময় নেই, আজকে তো বেলা শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। বলে তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ দেখে আসো। তো অলোক বলে কি সারপ্রাইজ, বলে আর আসুই না। তো নিয়ে গেল তাকে হাঁটতে হাঁটতে তাদের যে মূল বাড়ির পেছনের দিকে, ওখানে কতগুলো ঘর আছে। তো একটা ঘরের কাছে গিয়ে বিকাশ তার লোককে বলল যে ভেতরে খবর দাও যে ছোট জমিদার বাবু আসছেন। তো খবর দেওয়ার পরে তাকে নিয়ে গেল আস্তে করে সাথে করে। তো অলোককে নিয়ে তিনি হেঁটে ঢুকলেন, দেখলেন একটা কামরা, বেশ বড়ই কামরাটা, বেশ ভালোই প্রশস্ত, এবং এটা মোটামুটি সুন্দর পরিষ্কার করে সাজানো, বেশ ফার্নিচার আছে ভেতরে। তো সেখানে ঢুকলো অলোক, ঢোকার পর দেখলো যে একটা জায়গায় একটা চৌকির মতো রাখা, মানে একটা বিছানা আর কি। তো সেটার উপরে একটা মহিলা বসা, মানে একটা মেয়ে মানুষ, বুঝতে পারছেন তিনি, মাথার মধ্যে কাপড় দিয়ে ঢেকে বসা, মানে মাথা ঢেকে রাখছে। তার পাশে কয়েকটা আরো মেয়ে মানুষ বসা, এবং তারা ওইভাবে মাথা ঢাকা না, কিন্তু তারাও কেমন জানি তার সামনে নিচু হয়ে আছে, এবং মাথা নিচু করে কি বলতেছে এরকম। তো বিকাশ অলোককে হাত দিয়ে বললো তুমি চুপ থাকতে, এবং সামনে যে তাকে বলল যে আমার বন্ধুকে নিয়ে আসছি, ওর সম্পর্কে কিছু বলুন। তো ওই মহিলা মাথা একদিকে কাত করে রাখছিল, মানে মাথায় বড় ঘুমটা টানা, চেহারা তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা মেয়ে মানুষ ঘুমটা টেনে বসে আছে, মাথা একদিকে কাত করে রাখছিল। তো বিকাশ এই কথাটা বলার সাথে সাথেই মহিলাটা মনে হলো মাথাটা সোজা করছে এরকম করে। তো সোজা করে এমনভাবে মাথাটা করলো, দেখে মনে হইতেছে অলোকের দিকে সরাসরি তাকায় আছে। তো অলোকের দিকে কিছুক্ষণ তাকায়, তো অলোকের অস্বস্তি লাগা শুরু করলো, গায়ে কাটা দিচ্ছে কেমন জানি, মানে পরিবেশটাই কেমন জানি, এবং ওই পাশের যে মহিলাগুলো ওগুলো জানি কি জানি মানে বিড়বিড় করে পড়তেছে, এটা তো অলোকের আরো অস্বস্তি লাগতেছে। তো মহিলা এরকম করে নিজের হাত ঝাড়া দিল।
তো অলোক তাকায় দেখতেছে দুই হাত এরকম করে ঝাড়া দিচ্ছে এবং তার হাতে চুড়ির মতো পরা, এগুলো শব্দ হচ্ছে। হাতগুলো দেখে মনে হচ্ছে বেশ বয়স্ক একটা মহিলার হাত, এরকম দুইটা ঝাড়ার সাথে সাথে কয়েকবার এরকম দুইটা হাত একসাথে বাড়ি দেওয়ার সাথে সাথে হাতের মধ্যে কোত্থেকে জানি গোলাপ ফুল আসলে এতগুলো, মনে হলো মানে সে বাতাস থেকে বের করছে একটা তোড়া গোলাপ ফুলের। এবং সে গোলাপ ফুলের তোড়াটা অলোকের দিকে বাড়ায় ধরে বলল, খুব শিগগিরই তুমি বড় জমিদার হবা, খনখনা কণ্ঠ। এবং যেমন ভাবে বলছে শুনে কিন্তু গায়া একদম শিরশির করে উঠছে অলোকের। অলোক তাকায় দেখতেছে যে বিকাশের চোখও বড় বড় হয়ে গেছে শুনে, গোলাপগুলো দেখে এবং কথাটা শুনে। তো অলোক নিজের অজান্তেই হাত বাড়াই দিছে গোলাপটা নিতে। সে তাকায়, তার কাছে মনে হচ্ছে মানে একটু আগে কিন্তু দেখছে বয়স্ক মহিলার হাত, এখন দেখতেছে খুব সুন্দর দুইটা হাত, কোনো তরুণীর যেটি সুন্দর হাত থাকে সেরকম চুড়ি পরা সেরকম, এবং হাতের মধ্যে এরকম মেহেদির মতো দেয়া পুরো লাল, এরকম তার দিকে গোলাপের তোড়াটা বাড়ায় ধরছে। অলোক নিজের অজান্তেই গোলাপটা হাত দিয়ে ধরলো, মানে গোলাপের তোড়াটা, মানে ওখানে প্রায় 8-10টা গোলাপ ফুল আছে, ঘ্রাণ বেরোচ্ছে। অলোক ওই ফুলের তোড়াটা ধরার সাথে তার মনে হচ্ছে সে একটা ইলেকট্রিক শক খাইছে শরীরে, এরকম লাগছে তার কাছে। তো সে মানে নিয়ে কেমন যেন একটু অস্বস্তি ফিল করলো। তো বিকাশ বলল যে এই গোলাপ আপনি কোত্থেকে পেলেন? এরকম জাদুর গোলাপ নিয়ে কেন আমার অতিথিকে দিলেন? এটা তো ঠিক না, আপনি কোনো কিছু দেওয়ার থাকলে আমাকে আগে বলতেন, এভাবে দেওয়াটা ঠিক হয়নি আপনার। তো তখন ওই মহিলা হাসতেছে, হেসে বলতেছে কি, ভুল হলে ক্ষমা করে দিয়েন হুজুর, বলে আবার সে মাথা নামায় রাখছে এবং হাসতেছে, খিলখিল শব্দ আসতেছে। তো বিকাশ বেশ কেন জানি মনে হলো একটু অপমানিত ফিল করলো। তো সে তাড়াতাড়ি অলোককে বললো যে চলো। তো বের হয়ে আসলো। তো বের হয়ে আসার পরে ওই ঘর থেকে বেরোনোর পরেই অলোকের কেমন জানি একটু লাগলো, মনে হলো যে একটা ঘোর কেটে যাচ্ছে। ঘোর এতক্ষণ মনে হয় সেটা ঘোরের মধ্যে ছিল। তো সে বিকাশকে বললো, কি ঘটনা, কি এটা, কি ব্যাপার? তো বিকাশ বলল যে আর বলো না, কিছুদিন জাদু টোনা ডাকিনির উপরে বই পড়ছিলাম, বই নিয়ে স্টাডি করছিলাম। তো সেইগুলো স্টাডি করতে করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছিলাম বিভিন্ন জিনিস দেখার জন্য। তো এই মহিলার সন্ধান পাইছিলাম, পরে যখন তাকে আনাইছি সে এখন এখানে এসে বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন জিনিস বলে, ভবিষ্যৎবাণী করে, অন্যরকম লাগে আর কি। তো আজকে মানে তো একদম অবাক করা কাণ্ড করলো। তোমাকে ফুলটা দিল কোত্থেকে দেখছো? বাতাস থেকে এনে দিল পুরা, আমি কিন্তু ফুলটা দেখি নাই, আশেপাশে কোনো কথা নাই, তোমাকে এনে দিল। তো তখন অলোক বলতেছে যে আমার কাছে একটু অবাক লাগলো, যে আমার তো মনে ছিল যে মহিলা বৃদ্ধা, তো মহিলা যখন ফুলটা দিল হাত দুটো দেখলাম, দেখে মনে হলো যে একেবারেই তরুণী। তো তখন বিকাশ বলছে, হ্যাঁ আমিও তো সেরকমই দেখলাম, আমার কাছে খুবই অন্যরকম লাগলো। এইরকম জিনিস কিন্তু সে এর আগে করে নাই, আজকে তুমি আসার পর করলো। তো তখন অলোক বললো যে যা ভাই আজকে চলে যাই, আমার আজকে আর সময় নাই, আমাকে যেতে হবে, অলরেডি তো বিকাল পড়ে যাচ্ছে দেখো। তো বিকাশ বললো যে আমি তোমার সাথে লোক দিয়ে দিই, দুইজন একেবারে তোমার ওখানে পৌঁছে দেবে, তোমার ওখানে থাকবে রাতে এবং তারপর তারা চলে আসবে। তো অলোক বলতেছে তার আর প্রয়োজন নাই, আমি যেহেতু আসতে পারছি আমি যেতেও পারবো একা, কোনো অসুবিধা নেই, একটু অন্ধকার হয়ে গেলেই বাকি। তো বিকাশ বলছে না সেটা তার হয় না, তুমি আসো আগে, আমার ইসে আসো, বৈঠকখানে আসো, ওখান থেকে আমি মানুষ ঠিক করে দিচ্ছি, ওরা যাবে তোমার সাথে। তো যাই হোক তারা আসলো, অলোক আর বিকাশ তাদের বৈঠকখানে। ওখানে বসতে বসতেই দেখলো যে তাদের একজন লোক অলোকের ঘোড়াটাকে নিয়ে আসছে তৈরি করে, ওইটাকে খাওয়া দাওয়া রেডি করে রাখছিল। তো ওইটা আসছে, অলোক নেমে আসলো ওখান থেকে এবং দেখলো একটু পরে দুইজন লোকও আসছে ঘোড়ায় করে, বিকাশের লোক, তারা এসে দাঁড়াইছে। তো অলোক তার ঘোড়ার কাছে যেতেই দেখলো ঘোড়া খানিকটা অসহিষ্ণু হয়ে গেছে তাকে দেখে, মানে সে কিন্তু তার মালিকের সাথে খুব ভালো টিউন্ড, কিন্তু এইবার সে অলোককে দেখে জানি কেমন করতেছে, ছটফট করতেছে কেমন জানি। তো অলোক মানে তাকে ঘাড়ে হাত বুলাই দিল, কিন্তু দেখলো যে না, তার মানে ঠিক হচ্ছে, ছটফট করতেছে। তো সে আর কিছু না করে অগত্যা ঘোড়ায় উঠে বসলো এবং তার হাতে সেই গোলাপের তোড়াটা আছে। গোলাপের তোড়াটা বেশ সুন্দর, তার কাছে বেশ ভালো লাগছে, এটা ফেলতে পারতেছে না সে, বা রেখেও যেতে পারতেছে না, খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, কেন জানি তার একটা আকর্ষণ হয়ে গেছে এটার প্রতি। আর ঘোড়াটা মনে হচ্ছে একটা অস্বস্তি ফিল করছে, সে যে গোলাপের তোড়াটা হাতে নিয়েছে সেটা যে সেরকম নাকের কাছে নিল, ঘোড়াটা মনে হলো আরো অস্বস্তি ফিল করতেছে, কেমন ঘর ঘর করতেছে। তো যাই হোক বিকাশও একটু অবাক হয়ে তাকালো ঘোড়ার আচরণ দেখে। তারপর অলোক বললো আচ্ছা ঠিক আছে বন্ধু, বিদায় নিচ্ছি, দেখা হবে বলে রওনা দিয়ে দিল। তো বিকাশও হাত নাড়লো, চলা শুরু করলো ঘোড়া। তাদের ঘোড়া চলছে ফিরতি পথ ধরে, আগে চলছে অলোক এবং তার পেছনেই সেই দুইজন ঘরসোয়ার যারা বিকাশের লোক।
তো বেলা কিন্তু পড়ে যাচ্ছে, সূর্য ডুবু করতেছে এবং দেখা যাচ্ছে যে জঙ্গলের গাছপালার মাথায় সূর্য ডুবে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো ওই দুইজন নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতেছে। তো সব কথাগুলো বুঝতেছে না অলোক, আর সে তো তাদের সাথে আসলে গল্প করার মতো না, বা কি গল্প করবে সেরকম কোনো সাবজেক্টও নাই তার কথা বলার, যদিও সে বেশ ওপেন মাইন্ডেড মানুষ, কথা বলতে কোনো সমস্যা নাই তার। তো যাই হোক, সূর্য এরকম নামতে নামতে গাছপালার আড়ালে চলে গেল এবং তখনই তারা ওই জঙ্গলের দিকে ঢোকা শুরু করলো। গাছপালা মানে বাড়তেছে দুই পাশে। তো এক সময় গাছপালা বাড়তে বাড়তে বেশ ডেন্সড হয়ে গেল এবং এখন আর দিনের আলো দেখা যাচ্ছে না, অন্ধকার, আলো আধারি, মানে হালকা আলো আছে গাছের ফাঁক দিয়ে আসে, আর বাকি জায়গাটা অন্ধকার কিন্তু এর মধ্যে দিয়ে চলতেছে। এবং এই যে বিকেলের সময় যে এক ধরনের পোকার ডাক, এগুলো শুরু হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তো পেছনে দুজন বলল অলোককে যে হুজুর, আমরা কি লণ্ঠন জানবো? তাদের ঘোড়ার মধ্যে লণ্ঠনের জ্বালানোর মতো ব্যবস্থা আছে, ঝোলানোর। তো অলোক বলল জ্বালাও, যদি সম্ভব হয় জ্বালিয়ে নাও। তো তখন তিনিও থামলেন, আর ওই দুজন নেমে লণ্ঠন জ্বালানো ঘোড়ায়। তো তখন তারা আস্তে করে ঘোড়া সামনে এনে বলল যে হুজুর, আমরা একজন সামনে থাকি, একজন পেছনে থাকি। তা অলোক বলল, অলোকের কাছে কেমন একটু অস্বস্তি লাগে ব্যাপারটা। সে বলল তোমরা দুইজনই সামনে চলে যাও, আমি তোমাদের পেছনে পেছনে আসতেছি, কোনো অসুবিধা নেই, তোমাদের এই লণ্ঠনের আলোয় আমি পথটা দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। তো তারা দুইজন লণ্ঠন জেলে নিল, ঘোড়ার দুই পাশে এরকম ঝুলানো এরকম লণ্ঠনের মতো, সেগুলো জেলে তারা সামনে চলে গেল দুইজনই, এবং মানে মোটামুটি একটা ক্লোজ ডিস্টেন্স রাখলো অলোকের সাথে। আর অলোকও তাদের ফলো করে করে পেছনে যাচ্ছে। এই লণ্ঠনের আলো, হালকা আলো পড়তেছে বনের মধ্যে, অন্ধকার, এবং ওই যে আলো, ওই আশেপাশের যে আকাশের আলো ছিল ওইটা অনেকটা প্রায় নিভে গেছে, এরকম সেটা প্রায় নিভে গেছে। এই লণ্ঠনের আলো যতটুকু যাচ্ছে ততটুকু রাস্তা দেখা যাচ্ছে। আর অলোক ওই আলো দেখে দেখে তাদের সাথে সাথে চলতেছে। তার হাতে সেই গোলাপের সেই ইটা আছে এখনো, সেই তাকে যে তোড়া দিছে গোলাপের, সেটা, সেখান থেকে একটা ঘ্রাণ ছুটতেছে এবং ঘ্রাণটা কেমন যে নেশা ধারণো, মনে হচ্ছে অলোকের মাঝে মাঝে মাথা ধরে যাচ্ছে এরকম। তো এই অবস্থায় চলতে চলতে অনেক দূর তারা চলে আসছে। এখন অলোক ওদের সাথে তার কথা বলে না, তারাও দেখতেছে নিচু স্বরে আগে কথা বলতেছিল, এখন আর বলতেছে না, তারা চুপচাপ এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা কেন যেন ভীত। আর অন্ধকার যত বাড়তেছে মনে হচ্ছে বনের মধ্যে নিশাচর যে পোকা মাকড়, এগুলোর ডাকগুলা বেড়ে যাচ্ছে বেশ। তো বেশ খানিকটা চলার পর হঠাৎ করে দূর থেকে একটা ডাক শোনা গেল, কেমন জানি একটা ডাক, অদ্ভুত ডাক। এই ডাকের সাথে অলোক পরিচিত না। দেখলো, অলোক খেয়াল করলো যে সামনের দুজন বেশ অবাক হয়ে দুজনের দিকে তাকালো, মনে হয় বেশ ভীত, চেহারা পাংশু হয়ে গেছে এরকম। তো তারপরও তারা কিছু বলা চলতেছে। তো অলোক বুঝতে পারলো তাদের হাত কাঁপতেছে হালকা হালকা। এরপর আবার ওই ডাকটা শুনলো, এবার একটু ঘুরে আসছে এদিক দিয়ে। তো বুঝলো যে তারা বেশ ভয় পেয়ে গেছে, এবং খুব অবাক করা কাণ্ড যে অলোক দেখলো তাদের ঘোড়াগুলা কেমন যেন অস্থির, তার নিজের ঘোড়াও কেমন অস্থির হয়ে গেছে, কেমন জানি জোরে জোরে শ্বাস ফেলতেছে, কেমন করতেছে। তো অলোক তার ঘোড়ার পিঠে হাত রাখলো, একটু শান্ত করার চেষ্টা করলো, এবং ওই দুজনও, অলোক বুঝতে পারছে যে এরা কাঁপতেছে ভয়ে, এরা যেতে চাচ্ছে না সামনে। মানে অলোক যদি না থাকতো তাদের পেছনে, তাহলে তারা হয়তো এখান থেকে চলে যেত, সামনে আর বাড়তো না। তো এই অবস্থায় দূরে একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, একদম তীক্ষ্ণ একটা চিৎকার। এই চিৎকারের শব্দটা মনে হচ্ছে মানুষ যদি চিৎকার করে কোনোভাবে, সেরকমই। তো অলোকের কাছেও কেমন যেন বুকের মধ্যে কাঁপন ধরলো চিৎকারটা শুনে। তো দেখলো যে সামনের দুইজন লিটারেলি মনে হচ্ছে কাঁপতেছে, এরকম লাগলো তার কাছে, যে এই দুইজন লোক তাকে অ্যাকম্পানি করে নিয়ে যাচ্ছে, তারা মনে কাঁপতেছে। আর এই সময় আস্তে আস্তে কুয়াশা ছাওয়া শুরু করলো গাছপালার ফাঁক দিয়ে। এই মানে পুরো সিনারিওটাই বেশ ভয়ঙ্কর। আর ওই দুজন যারা বসে আছে, ওরা দুজন মনে হচ্ছে ভয়ে পাংশু হয়ে যাচ্ছে। তো অলোক চিন্তা করলো ওদের একটু সাহস দেওয়া দরকার। অলোক একটু সামনে চলে আসলো, এসে বললো যে কি, কোনো সমস্যা? তোমরা ভয় পাচ্ছ কোনো কারণে? বলে না হুজুর, এগুলো একটু অন্যরকম, মানে এখন আমরা যেরকম দেখতেছি গাছপালার মধ্যে জঙ্গলের রাস্তা এরকম থাকে না, মানে এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে যায় না হঠাৎ। আর ওই যে চিৎকার শুনছেন, চিৎকারটা আসলে আমাদের এখানে বলে যে এখানকার প্রেত যদি ডাকে জঙ্গলে, সেরকম। তো তখন অলোক হেসে দেয়, হেসে দিয়ে বলে কি, যে এরকম কিছু না, চলো তোমরা, এটা কোনো প্রাণী হবে ডাকতেছে এরকম। তো যাই হোক, তাদেরকে একটু মানে শান্ত করার চেষ্টা করছে অলোক। এর মধ্যে দেখলো যে কুয়াশা আরো ভারী হয়ে যাচ্ছে, বেশ ভারী হচ্ছে। চলতে চলতে বেশ সামনে আসার পর দেখলো যে কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। তাদের যে লণ্ঠনের আলো বেশ খানিকটা মানে জায়গা কেমন জানি লালচে করে ফেলছে, আর তারপর কিছু দেখা যাচ্ছে না, সামনে তো দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো চলতে চলতে হঠাৎ তারা একটা জায়গায় আসলো, ওইখানে উপরের মানে আকাশটা একটু ফাঁকা বের হয়েছে, সেখান থেকে হালকা চাঁদের আলো পড়ছে। ওইখানে হঠাৎ করে অলোক দেখলো যে সামনে কেউ একজন বসে আছে দূরে, রাস্তার উপরে বসা, মনে হচ্ছে যে সাদা রঙের কিছু একটা বসা। তো সামনের যে ঘোড়সওয়ার দুজন ছিল, ওরা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু চলতে চলতে আর একটু সামনে চলে গেছে,
চলতে চলতে যখন আরেকটু সামনে আসে তখন দেখলো সামনে একটা মহিলা বসা মনে হচ্ছে। অলোকের কাছে মনে হলো সে যে ওই যে মহিলাটাকে বসা দেখছিল বিকাশের ওখানে, সেই মহিলাটা এখানে বসা, এবং ওই জায়গায় কুয়াশাটা খানিকটা মানে ফিকে হয়ে গেছে, এবং ওই যে তার যে ঘুমটাতে ঢেকে রাখছে মাথা সেরকম। তো ওই ঘোড়সওয়ার দুইজন ওই মহিলাটাকে বসা দেখেই তাদের ঘোড়াগুলোর 2 পা উঠায় দিল একদম, এবং ভেসা রব করলো, মানে চি করে ডাক দিল। ডাক দিয়ে 2টা ঘোড়া ছেড়ে দৌড় দিল, মনে হলো যে ঘুরে 2 পাশের দিকে বের হয়ে গেল। অলোক একটু অবাক হয়ে গেছে, অলোকের ঘোড়াও কিন্তু বেশ মাথা নাড়া শুরু করলো এবং পা খোটা শুরু করলো, আর সামনে যাবে না সে, সেরকম করতেছে। তো অলোক অবাক হয়ে গেল যে ব্যাপারটা কি। অলোক তার ঘোড়াকে শান্ত হতে বলতেছে এবং ওই দুজনের দিকে তাকায় দেখলো যে তারা দুজন নাই, ছুটে চলে যাচ্ছে, তাদের ঘোড়ার খুরের শব্দ পাওয়া যাচ্ছে এবং আলো ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যাচ্ছে। যেহেতু লণ্ঠনগুলা ওই ঘোড়ায় ছিল, সে অন্ধকারের মধ্যে পড়ে গেছে। ওই ফাঁকা জায়গাটার মধ্যে যতটুকু চাঁদের আলো আছে ততটুকু যতটুকু দেখা যাচ্ছে, মহিলাটাকে সে দেখতে পাচ্ছে। মহিলাটা ওখানে বসে আছে চাঁদের আলোতে হালকা, এবং সেই সাদা রঙের কাপড় পরা, মাথাটা ঢাকা অনেকখানি, আর তার ঘোড়া মানে অন্যরকম আচরণ করতেছে, মানে একদম পা ছুটতেছে, মনে হচ্ছে সে ফেলে দিবে এক সময় ঝাড়া দিয়ে। অলোকের মাঝে ফিল হচ্ছে, কারণ সে তো তার ঘোড়াকে চেনে, মনে হচ্ছে অলোককে সে ফেলে দিবে পিঠ থেকে, এরকম একটা অবস্থা। তো অলোক হঠাৎ করে তার হাতের এই গোলাপ ফুলগুলোর দিকে তার নজর আসলো, যে মনে হলো যে এটা থেকে বেশ তীক্ষ্ণ ঘ্রাণ বেরোতেছে। সে কি করবে, সে তাকায় দেখলো যে গোলাপগুলো এই চাঁদের আলোতে লাল থেকে কালো হয়ে গেল, মানে কালচে হয়ে গেল, এবং মনে হলো মারা গেলে যেরকম হয় ফুলগুলো, যেমন কয়েকদিন ফুলদানিতে রাখলে যেরকম মারা যায় সেভাবে এরকম করে নেতায় গেল একসাথে। এবং তখন মনে হলো যে সামনের মহিলাটা হাসলো, কেক 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 করে একটা হাসি দিল। তো অলোক রাগের চোটে ফুলের তোড়াটা ছুঁড়ে মারলো ওইদিকে, তো ওইটা মাটিতে ছাপ করে পড়লো, আর তার ঘোড়াটা প্রচন্ড শব্দে চিহি করে 2 পা উঁচা করে তাকে ফেলে দিল পিঠের থেকে। অলোক ঘোড়া থেকে পড়ে গেল এবং সে বুঝতে পারলো না, কয়েক সেকেন্ডের মধ্যে সে পড়ছে। সে ভালো ঘোড়া চালায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তো ঘোড়ার পিঠ থেকে সে যখন পড়ে গেছে, পড়ে যে সে বোঝার চেষ্টা করতেছে যে আমি কোথায় পড়লাম। সে তাকায় দেখতেছে তার ঘোড়া ছুটে একদিকে চলে গেল, আর সামনে ওই মহিলা উঠে দাঁড়াইছে, তার হাতের মধ্যে কিছু একটা এরকম, সে বুঝতে পারছে না এটা কি। দেখে অনেকটা মনে হচ্ছে কোনো বেল যদি থাকে, বেল, সেরকম বেলের মতো। তো সে বেলটা নিয়ে ছুঁড়ে মারলো মাটিতে প্রচন্ড জোরে। বেলটা ঠাস করে ফুটলো এবং একটা ধোঁয়া বেরোলো মনে চারিদিকে। অলোক কিন্তু দেখতেছে, এবং ধোঁয়াটা চারিদিকে আচ্ছন্ন করে ফেলছে, এবং ধোঁয়াটা বিশেষ করে অলোককে আচ্ছন্ন করে ফেলছে। অলোককে যখন বেশি করে আচ্ছন্ন করে ফেললো, অলোক হঠাৎ করে মনে হলো সে ধোঁয়ার অতলে হারায় যাচ্ছে, সে তার জ্ঞান আর থাকতেছে না, মানে সে আর সেন্সে নাই। তো অলোক জ্ঞান হারায় ফেললো সেখানে। অনেকক্ষণ পর নাকি অলোকের জ্ঞান ফিরছে। তো তখন সে নিজেকে আবিষ্কার করছে সে একটা গুহার মধ্যে, সে বুঝতেছে সেটা গুহার মধ্যে, এবং সেই গুহার মধ্যে কোথাও মশাল জ্বলতেছে, সেই মশালের আলো দেয়ালের মধ্যে কাঁপতেছে। আর সে ফিল করলো যে সে এক জায়গায় পড়ে আছে, একটা কর্নারে পড়ে আছে, হাত পা নাড়াইতে পারতেছে, অনেক ব্যথা করতেছে এরকম। তো সে কোনো মতে কষ্ট করে উঠলো, মানে হাঁচড়ায় পাঁচড়ায় উঠলো, উঠে বসে সামনে যেয়ে দেখে যে ওই মহিলা ওরকম মাথায় কাপড় দেয়া এবং সামনে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে, সেটার মধ্যে সে কিছু ফেলতেছে ওইখানে। তো অলোক ছোটবেলার থেকে এইসব ঘটনা শুনছে যে এরকম জাদুবিদ্যা চর্চা করে ডাইনিরা, তো সে পুরা মিল পেল ব্যাপারটার সাথে, যে এরকম একটা ডাইনি সে আগুনের মধ্যে কিছু ফেলতেছে, এবং যতবার সে ওই ফেলতেছে ততবার সেই অগ্নিশিখা দাউ দাউ করে বেড়ে যাচ্ছে। তো অলোককে উঠে তাকাতে দেখে ওই মহিলা হেসে দিল, আবার খিক 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 করে হাসতেছে। তো অলোক কাঁপতেছে, অলোক বলছে আপনি কে, আমাকে কেন আসছেন এখানে, এটা বলতেছে। তখন ওই মহিলা আস্তে করে তার ঘোমটা সরালো। অলোক প্রথম সেন্সে দেখছিল একটা বয়স্ক মহিলা, কিন্তু পরবর্তী চোখের পাতা ফেলার আগে সে দেখলো অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় আছে। তো সে বলতেছে কেন, তোমাকে এনে ভুল করছি এখানে। তো অলোক কেমন জানি মানে ইসে চলে গেল, একটা মানে আবার ঘোরের মধ্যে ঢুকে গেল, সে কোনো উত্তর দিতে পারতেছে না। এই সময় মহিলাটা কিছু একটা নিয়ে ছুঁড়ে মারলো আগুনে, এবং সেখান থেকে একটা ধোঁয়ার মতো কুণ্ডলি বেরোলো, এবং কেন জানি মনে হলো যে মহিলাটাই সে ধোঁয়ার সাথে মিলে গেল। এটা অলোক নিজে ওইভাবে দেখছিল, মহিলাটাই ধোঁয়ার সাথে মিলে গেল, এবং সেই ধোঁয়াটা এসে অলোকের গায়ের মধ্যে বাড়ি মারলো। কয়েক সেকেন্ড অলোক অন্যরকম ফিল করলো, মনে হলো যে তার শরীরের ভেতর থেকে কেমন জানি একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এরকম লাগছে তার কাছে। 2 সেকেন্ড সে ওরকম ছিল, তারপর সে জ্ঞান হারায় ফেললো। তো তারপর যখন অলোকের জ্ঞান ফিরছে, সে দেখতেছে সে একটা গুহার, এরকম একটা গুহার গেটের কাছে, মানে একটা গুহার মুখের কাছে পড়ে আছে, পেছনে অন্ধকার, কটু একটা কেমন গন্ধ আসতেছে, আর সে বাইরে তাকায় দেখতেছে তার ঘোড়াটা দাঁড়ায় আছে। তো
তো সে আস্তে আস্তে হেঁটে হেঁটে কষ্ট করে ঘোড়ার কাছে গেল উঠে, এবং ঘোড়াটা তাকে নেয়ার জন্য রেডি, সেরকম শব্দ করতেছে। তো ঘোড়ার পিঠে উঠলো সে, এবং ঘোড়া ছুট লাগালো নিজের থেকে। অলোক বসে আছে এবং ঘোড়া ছুটছে, এবং খুব দুর্বার গতিতে ঘোড়া ছুটতেছে। সে ঘোড়ার পিঠের মধ্যে হাত দিয়ে বুঝতে পারলো যে ঘোড়ার শরীর আগের থেকে বেশি উষ্ণ, গরম কেমন জানি, এবং ঘোড়া ঘড়ঘড় ঘড়ঘড় করতেছে। তো অলোক তাকায় দেখলো তার ঘোড়ার চোখটা, কালো চোখটা কেমন জানি কালোর মধ্যে চকচক করতেছে, এবং সে তার কাছে মনে হলো সে ঘোড়ার হৃদস্পন্দন বুঝতে পারতেছে। তার মধ্যে নিজের অলোক বুঝতে পারতেছে তার নিজের মধ্যে আরেকটা সত্তা আছে, এবং সে নিজে সব ভাবতেছে না, মানে নিজে একাই ভাবতেছে না, সে অন্য কোনো ভাবনাও ভাবতেছে। মানে তার মধ্যে আরেকটা সত্তা, আরেকজনের সত্তা সে উপলব্ধি করতে পারতেছে। যাই হোক, অলোকের ঘোড়া তাকে ছুটায় একসময় তাদের প্রাসাদে নিয়ে আসলো। মানে তাদের যে বিল্ডিং, সেটা এই যে বড় ফসলের মাঠ, জঙ্গল পার হয়ে, সব পার হয়ে তাদের বাসায় নিয়ে আসলো। তো সে তাদের প্রাসাদে এসে দেখতেছে তাদের বাসা, মানে প্রাসাদের মধ্যে আলো জ্বলতেছে বেশ, এবং মনে হচ্ছে খুব সবাই খুব বরিড, মানে বেশ একটা এখানে চলতেছে আর কি, কথাবার্তা, মানুষের মধ্যে একটা ব্যস্ততা। তো অলোকের ঘোড়া আসতে দেখে দেখালো যে কয়েকজন খুব হয়ে গেল, তারা দৌড় দিয়ে ভিতরে চলে গেল। তো অলোকের বাবাকে খবর দিবে মনে হয়। তো অলোক ঘোড়া রাখলো, ঘোড়া রেখে সে নামলো। সে নিজের ভিতরে খুব একটা স্ট্রেংথ, খুব একটা শক্তি ফিল করছে, স্ট্রেংথ, মনে হচ্ছে সে খুব শক্তিশালী, এবং খুব রাগ, জিদ এবং অহংকার তার ভেতরে সে নিজে ফিল করতেছে। তার মনে হচ্ছে তার অনেক অহংকার, তার অনেক রাগ, সবাই অনেক ক্ষুদ্র তার সামনে। তো এইভাবে সে ফিল করতে করতে হেঁটে ঢুকছে, খুব অদ্ভুতভাবে সে তাদের মূল যে প্রাসাদে ঢুকলো। তো তার বাবা দেখলো যে সে যে দৌড়ে আসতেছে দোতলার ওদিক দিয়ে, বলতেছে কি হয়েছে, তুমি এত এত লেট করলা, কি ব্যাপার, তুমি একলা আসছো, ওখানকার বিকাশটা তোমার সাথে কাউকে দেয় নাই, তোমাকে লোক দিয়ে পাঠায় নাই? সে বলছে সে নিজে অবাক। তার বাবাকে বলছে, আপনি এত চিন্তা করেন কেন, আমি বড় হয়েছি না, আমি তো এখন সব পারি। বিকাশ নিজে যদি তার জমিদারি চালাইতে পারে, আমিও পারি, এখানে কোনো সমস্যা নাই। আর আমাকে লোক দিয়েছিল, আমি তাদেরকে ফেরত পাঠাই দিছি। তো নিজেই আবার চিন্তা করলো যে সে একটা মিথ্যে কথা বললো, আর নিজেই চিন্তা করতেছে তার মাঝখানের যে স্মৃতিগুলো সেগুলো আমাদের ধূসর হয়ে গেছে। তো সে নিজে কিন্তু একটা মিথ্যা কথা বলছে, সে বুঝতে পারতেছে কেন বললো সেটাও সে বুঝতেছে না। তো তখন জমিদার সাহেব একটু লাভসেট হলো, তার ছেলের এরকম আচরণ সে দেখে নাই। বলছে, কি তুমি ঠিক আছো? তো তিনি বলছে, হ্যাঁ আমি ঠিক আছে, অসুবিধা নাই, চিন্তা করো না। তাই বলে সে হেঁটে চলে গেল ওইখান থেকে, তার ঘরে গেল, এবং সে একটা দীর্ঘ ঘুম দিছে অলোক, দীর্ঘ ঘুম, এবং ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্নে দেখছে সে। এই স্বপ্নের মধ্যে সেই মূল মানুষটাই তার আশেপাশে আসা যাওয়া করছে, যে সেটা হচ্ছে সেই বিকাশের ওখানে দেখা সেই মানে সেই জাদুকর মহিলাটা, মানে ডাইনি, সেটাই। এবং তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতেছে, তার রুমে বসা, এরকম অনেক কিছু স্বপ্নে দেখছে সে। তো পরদিন ঘুম থেকে ওঠার পর থেকে অলোক নিজের মধ্যে একটা পরিবর্তন ফিল করা শুরু করে।